এগুলো শেষ করেছিলাম না, এই যে হচ্ছে নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন, এগুলো শেষ করেছিলাম। তো আজকে আমরা পরবর্তী থেকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ স্যার। এখানে একটা কাজ দেওয়া আছে, এটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে নাগরিক সেবা। নাগরিক সেবা জিনিসটা কি? কোনো কি ধারণা আছে নাগরিক সেবা জিনিসটা কি? বলো তো। হ্যাঁ স্যার, মানে মানে আমাদের মতো মানে সাধারণ মানুষ যেগুলো সেবা পায় সরকারের কাছ থেকে। হ্যাঁ, নাগরিক সেবা মানে হচ্ছে যে সরকার বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা হচ্ছে যে সকল সেবা হচ্ছে তাদের কোনো দেশের নাগরিককে প্রদান করে থাকে, সেই সেবাগুলাই হচ্ছে নাগরিক সেবা। যেমন একটা যেরকম নাগরিক সেবার নাম বলো তো। পাসপোর্ট সেবা, পাসপোর্ট সেবা। হ্যাঁ, পাসপোর্ট। হ্যাঁ হ্যাঁ, পাসপোর্ট। আচ্ছা, তারপর আরো বিভিন্ন সেবা আছে, যেমন তোমাদেরই যদি কথা বলি, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে হচ্ছে ই তোমরা কমার্স। এনসিটিভি তো জানো। হ্যাঁ, হ্যাঁ, না, এনসিটিভি থেকে ই আমরা বই ডাউনলোড কমার্সটা, করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কিন্তু তোমাদেরকে সরকার দিয়ে থাকছে, যে তোমরা যে বইগুলো পড়তে পারছো ওই বইগুলোর মূলত একটা সফট কপি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে এনসিটিভি। এটা মূলত সরকার থেকে প্রদান করা হচ্ছে। তো এই যে যে সেবাটা তোমরা গ্রহণ করছো, যে যে কোনো সময় তোমরা বইটা ডাউনলোড করতে পারছো, দিয়ে পড়তে পারছো যে কোনো জায়গাতে, এটাই হচ্ছে সরকার এক ধরনের সেবা দিচ্ছে ছাত্রদেরকে। তো এটা হচ্ছে এক ধরনের নাগরিক সেবা। তো নাগরিক সেবা যেহেতু বুঝলা, পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে ই কমার্স। আচ্ছা, আগে এটা পড়িয়ে নি, তারপর বলি। আচ্ছা, ই কমার্স জিনিসটা কি বলতো, জানো কি? ই কমার্স হলো আমরা যে যেরকম অনলাইনে কেনাকাটা করি সেরকম, মানে এটা একটা সংস্থা, অনলাইন ই সংস্থা। কম সংস্থা না আসলে, মানে এটা এক ধরনের ব্যবসা টাইপের বলা যায়, সংস্থাও হ্যাঁ বলা যায় আসলে। ই কমার্সের ফুল ফর্মটা কি আমাকে বলতে পারবে কি? ই কমার্সের ফুল ফর্ম। স্যার, পড়ছিলাম কিন্তু মনে নাই, মানে ই কমার্সের আচ্ছা, ফুল ফর্মটা। এটা তো ইংলিশে লেখা হয়, ই লেখে যে COMM, ই কমার্স। এটা সংক্ষেপে, এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক, যত সম্ভব, এক সেকেন্ড আমি একটু ভুলে গেলাম, ইলেকট্রনিক কমার্স যতদূর সম্ভব। এক সেকেন্ড, কমার্স, ইলেকট্রনিক কমার্স ঠিকই আছে, মনে ইলেকট্রনিক পড়ছে। কমার্স। হ্যাঁ, ইলেকট্রনিক কমার্স। তাহলে এটার ই কমার্সের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক কমার্স। আচ্ছা, ই কমার্স জিনিসটা হচ্ছে, আর বাকি কেউ কি জয়েন করেছে? আচ্ছা, দুইজনই আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ই কমার্স জিনিসটা হচ্ছে যে তুমি ধরো অনলাইনে আমরা অনেক সময় কোনো জিনিস বেচে দিই, আবার অনেক সময় জিনিসপত্র কিনি, এইরকম একটা যে অনলাইনে আমরা বেচা বিক্রি, বেচে দিই, এরকম কোন একটা, বা বেচি বা কিনি এরকম একটা ওয়েবসাইটের নাম বলো তো। বাংলাদেশে খুব ফেমাস একটা আছে কিন্তু, বলো তো, যে বাংলাদেশে এরকম একটা ফেমাস একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি হচ্ছে কোনো পুরাতন জিনিস বেচে দিতে পারবা, আবার কোনো একটা পুরাতন জিনিস কিনতেও পারবা। মনে পড়ছে? বিক্রয়.com নাম শুনেছো? হ্যাঁ, বিক্রয়.com কি বইতে নাম একটা আছে শুনেছো? মাই গভ। হ্যাঁ, বইয়ে থাকতে পারে। তারপরে হচ্ছে বিক্রয়.com, আমার বইয়ে কোনটা আছে আসলে পুরো বই তো ওইভাবে দেখা হয়নি। তারপরে হচ্ছে যে বিক্রয়.com একটা, বিক্রয়.com নাম শুনোনি? ডিজি হাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে, এটা পরবর্তীতে আছে এটা। তো বিক্রয়.com এ কি হয় কি, যে এখানে হচ্ছে তুমি কোনো একটা পুরাতন জিনিস তুমি ইচ্ছা করলে বেচে দিতে পারবা, আবার হচ্ছে কিনতেও পারবা। তেমনই তেমন দারাজ আছে যেখান থেকে তুমি জিনিসপত্র কিনতে পারবা। অর্থাৎ ই কমার্স জিনিসটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে বেচা কেনা করা। যে তুমি কোনো একটা জিনিস ইচ্ছা করলা, অনলাইনে বেচে দিলা, আবার কোনো একটা জিনিস অনলাইন থেকে কিনলা, এটাই হচ্ছে ই কমার্স। ই কমার্সটা ক্লিয়ার দুইজনের? হ্যাঁ স্যার। তো চিন্ময়, তোমার কি ক্লিয়ার হয়েছে ই কমার্স? ইয়েস স্যার। স্যার আমার নাম চিন্ময় না। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তোমার নাম কি? স্যার শ্রেয়া। শ্রেয়া, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে স্যার আমার নামও মানে মিনময়, কিন্তু সবাই আমাকে স্বপ্নিল ঘোষ নামে চেনে, যেরকম স্যার কিছুক্ষণ আগে বললো যে স্বপ্নিল ঘোষ জয়েন করেছে। আচ্ছা, স্বপ্নিল তোমার নাম, আর তোমার নাম শ্রেয়া। আচ্ছা, মনে থাকলে হয়েছে, ভুলে যেতে পারি, সমস্যা নাই। আচ্ছা, তোমার নাম স্বপ্নিল। আচ্ছা, তাহলে ই কমার্সটা বুঝলা। এবার আমরা একটু বইয়ে দেখি কি বলেছে, দেখো। আচ্ছা, এখন দেখো, এই যে ডিজিটাল প্রযুক্তি বা এই যে নাগরিক সেবা,
ই কমার্সের ফলে আমাদের কি কি সুবিধা পাচ্ছি বলতো? যে যেমন ধরো আগে আমরা কোনো একটা জিনিস কিনতে হলে বা কোনো এক ধরনের সেবা নিতে হলে, যেমন ধরো পাসপোর্টের কথাই যদি বলো, পাসপোর্টের জন্য আগে আমাদের, তুমি যে একটা উদাহরণ দিলা যে পাসপোর্টের জন্য আগে আমাদের কিন্তু পাসপোর্ট অফিসে যেতে হতো, দিয়ে অনেক ঝামেলা ছিল, অনেক সময় ব্যয় হতো আমাদের। তার পাশাপাশি যাতায়াতের জন্য সময় ব্যয় হতো, খরচ ছিল একটা। কিন্তু এখন অনলাইনে হ্যাঁ ডিজিটাল হওয়ার কারণে সবকিছু আমাদের কিন্তু আসলে আর সময় কম লাগে। আমরা এখন অনলাইনে ঢুকে, ওয়েবসাইটে ঢুকে সোজাসুজি একদম পাসপোর্ট হচ্ছে জন্য যে ফর্মটা দেয় সেটা ফিল আপ করে ফেলতে পারি। এর ফলে আমাদের একটা সময় বেঁচে যাচ্ছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের যাতায়াতের যে খরচটা, মানে সেটাও কিন্তু কমে যাতায়াতের যাচ্ছে। খরচটাও কমে যাচ্ছে। হ্যাঁ। তো এই যে এই নাগরিক সেবাগুলো বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের সময় খরচ কম হচ্ছে, অর্থ খরচ কম হচ্ছে, তো এই ধরনের বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে। তো এগুলোই মূলত এই ইয়াতে বলা হয়েছে। থামো, তারপর আমি এক সেকেন্ড। এইটুকু প্যারাতে এটাই বলা হয়েছে যে যে সরকারি যে কোনো সেবা আগের চেয়ে অনেক সহজে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি। এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না। নাগরিক সেবা সহজীকরণে আমরা ডিজিটাল প্রযুক্তি যেমন ব্যবহার করছি, তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি। আচ্ছা, এই যেমন আগে আমরা কি হতো যে, এখনো আমরা সাধারণত জিনিসপত্র কেনার জন্য বাজারে যাই, কিন্তু কেউ যদি ইচ্ছা করে, ধরো তোমার বাড়িতে কোনো জিনিসপত্র প্রয়োজন, তুমি ধরো তরকারি কিনবা, এটার জন্য কি আছে, চাল ডাল আছে। তুমি যদি চাল ডাল তো চেনো, একটা প্ল্যাটফর্ম, অনলাইন একটা প্ল্যাটফর্ম, যেখানে তুমি বিভিন্ন এই যে কি বলে শাকসবজি তরি তরকারি অর্ডার করতে পারবে, তোমাকে বাড়িতে এসে ওরা পৌঁছে দিয়ে যাবে। তো যেমন দেখো, এই তুমি বিভিন্ন কাজে, যেমন এই যে শাকসবজি বা তোমার তরি তরকারির জন্য তোমার আর বাইরে যেতে হচ্ছে না। তুমি ইচ্ছা করলেই হচ্ছে চাল ডালে অর্ডার করে দিচ্ছ, তারা তোমাকে বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে। তারপর তোমার কোনো একটা জামা কাপড় পছন্দ হলো, তুমি অনলাইন অর্ডার করছো। তো আসলে তুমি যদি ইচ্ছা করো যে বাড়িতে বসেই কিন্তু সবকিছু করতে পারবা। তো এই যে ই কমার্স আর নাগরিক সুবিধা বাড়ার কারণে আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে, অর্থ বেঁচে যাচ্ছে। বোঝা গেছে এটা, এই প্যারাটুকু? হ্যাঁ এই হচ্ছে। প্যারা- আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে, এই যে এনসিটিবির কথা বলা হয়েছে যে অষ্টম শ্রেণীর একটা শিক্ষার্থী বিজ্ঞান বইটির একটি সফট কপি, আচ্ছা সফট কপি বলতে কিছু মানে বোঝো কি সফট কপি জিনিসটা কি? তার মানে ওটারই মানে আরেকটা কপি, মানে নকল কপি আর কি। নকল কপি না, আসলে সফট, একটা আছে হার্ড কপি আর একটা হচ্ছে সফট কপি। হার্ড কপিটা হচ্ছে তোমরা যেমন স্কুল থেকে বছরের শুরুতে, ধরো তুমি ক্লাস 8-এ উঠেছো, এবার বছরের শুরুতে হ্যাঁ তোমাকে একটা মানে বই দিয়েছে না, ধরো এই যে আইসিটি বইটার কথা চিন্তা করো, তোমাকে তো একটা বই দিয়েছে পুরোপুরি, তাই না? দেয়নি স্কুল থেকে? তো এই যে এই বইটা দিয়েছে, এটা আসলে হার্ড কপি। বোঝা গেছে? আর সফট কপি হচ্ছে যে এই যে তুমি যখন হচ্ছে এনসিটিভির ওয়েবসাইটে ঢুকছো, ঢুকে যখন এই যে বিজ্ঞান বইটা বা আইসিটি বইটা ডাউনলোড দিচ্ছ, তখন তুমি পিডিএফ আকারে পাচ্ছ। এই পিডিএফটাকে আসলে সফট কপি বলা হয়। বা মানে হার্ড কপি আর সফট কপির মধ্যে পার্থক্য বোঝা গেছে? যদি ক্লিয়ার করতেন। শ্রেয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখো, তুমি যখন স্কুলে বছরের শুরুতে কি হয়, তুমি ধরো এবার ক্লাস 8-এ উঠেছো, তাই না? জানুয়ারি মাসে তোমাকে হচ্ছে স্কুল থেকে একটা বই দিয়েছে, এই ক্লাস 8-এর যতগুলো বই আছে সেই বইগুলো দিয়েছে, তাই না? এই হুম। বইগুলো যেগুলো এই যে পাতা আছে, বা তুমি যেই বইগুলো নিয়ে পড়ছো এখন, এগুলোকে আসলে হার্ড কপি বলা হয়। হ্যাঁ। ঠিক আছে? হার্ড, এই যে আমি যদি লিখে দিই হার্ড কপি, হার্ড কপি, ঠিক। আচ্ছা, স্যার এখন আর বুঝি আরেকটা স্যার। আছে হচ্ছে অল সফট ক্লিয়ার। কপি। সফট কপি হচ্ছে যেমন পিডিএফ এটা একটা তো সফট সফট কপি। কপি। হ্যাঁ, মানে স্যার আমরা যেগুলো হ্যাঁ পিডিএফ হ্যাঁ, আকারে বা পাই এগুলো হচ্ছে অনলাইনে সফট সেগুলো কপি, হচ্ছে সফট পিডিএফ বা কপি। ডকুমেন্ট যেটাই বলো না কেন, এগুলো হচ্ছে সফট কপি। শ্রেয়া, বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে বলেছে যে অহনা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার, স্যার আপনি কি যে প্রশ্নটা দিবেন সেটা কি গুগল না, ফর্মে? প্রশ্নটা হচ্ছে তোমাদের তো বোধহয় এমসিকিউ নাই, তাই না? তোমাদের বোধহয় একটাও হ্যাঁ এমসিকিউ। স্যার, দেন তো দেখি বুঝলাম দুইটা। না, কি দিব? মানে আমাদের মানে শুরু করেন, মানে এখনো এখনো কেউ যদি জয়েন করছে না, তাহলে আপনি যদি মানে প্রশ্নটা দিয়ে শুরু করতেন। আচ্ছা, পড়ানো শুরু করেছি তো কিছুদূর আগে, পড়িয়ে নি, তারপর দিয়ে একেবারে যেহেতু পড়ানো শুরু করেছি, মধ্যে আবার গ্যাপ যাবে। আচ্ছা, আগে পড়িয়ে নি, যে লাস্টে আমি মোটামুটি 15-20 মিনিট টাইমে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব। আর আরেকটা জিনিস, যে তোমাদের এমসিকিউ আমি কেন নিচ্ছি না, কারণ তোমাদের এমসিকিউ নাই আসলে। আমি যতটুকু শুনেছি তোমাদের এমসিকিউ নাই একটাও। তো
তো তোমাদের রিটেন পরীক্ষা নিবো আমি, তোমরা স্কুলি অ্যাপে তো আছো বোধহয়, ওখানে আমাকে মানে সলভ করে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমি খাতা দেখে দেখে তোমাদের মার্ক পোস্ট করে দিব। স্যার স্যার আমার ওই স্কুল অ্যাপটা নাই। নাই? শেয়ার আছে? স্যার আছে। আচ্ছা, তোমার নাই, এটা তো একটা সমস্যা হয়ে গেল। আচ্ছা, ওটা পরে দেখছি, সমস্যা নেই। নাম কি? স্কুল, এটা স্কুল, স্কুলি যে অ্যাপটা আছে ওটা তোমরা তুমি স্কুলি অ্যাপটা সম্পর্কে জানো না তোমরা? স্যার স্কুলে অ্যাপটা ডাউনলোড করেছিলাম, পরে ওখান থেকে বলে দিচ্ছে যে লাগবে না তোমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তোমাদের এমসিকিউ নিতে হবে। ঠিক আছে, আমি দেখি। আচ্ছা, উম আচ্ছা পরে দেখছি, এটা আগে আমরা পড়িয়ে নিই। আচ্ছা, নাগরিক, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে এনসিটিভির ওয়েবসাইট থেকে তুমি কিন্তু সহজেই হচ্ছে সফট কপিটা বা পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে নিতে পারবা, দিয়ে তুমি যে কোনো জায়গাতে পড়তে পারবা। তুমি ধরো বাসে করে কোথাও যাচ্ছ, তুমি দেখতে দেখতে ওই সফট কপিটা বা পিডিএফটা দেখতে দেখতে যাচ্ছ, অর্থাৎ এর ফলে তোমার কিন্তু মানে বই, যে ধরো তুমি কোথাও একটা বেড়াতে গেলা, তুমি বই, আগে কি হতো মানুষ বই সঙ্গে করে নিয়ে যেত, এটাতে তার একটা কষ্ট হতো, আবার বই নিয়ে যে যাতায়াত করাটাও ঝামেলা, কিন্তু এখন কিন্তু এই ঝামেলাগুলো আর নাই। এই সরকারি যে যে এনসিটিভির যে ওয়েবসাইটটা আছে, এর ফলে সরকারি এই নাগরিক সেবাটার ফলে আমরা খুব সহজে এখন হচ্ছে ডাউনলোড করে নিতে পারছি। তোমাদের ক্লাস 1 থেকে 10-এর যতগুলো বই আছে, 3 থেকে 10-এর বইগুলো সবগুলো ডাউনলোড করে নেওয়া যায়, দিয়ে আমরা পিডিএফ আকারে মোবাইলে রেখে যে কোনো জায়গাতে যে পড়তে পারি। এইটাই আর বলা আছে এখানে, বোঝা গেছে এটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে এইবার দেখো, এই জিনিসটা মনে রাখবা, নাগরিক সেবা বলতে কি বোঝায়। নাগরিক সেবা বলতে আমি তো প্রথমেই বললাম, নাগরিক সেবা বলতে বোঝায় যে সরকার থেকে বা সরকারি কোনো প্রতিষ্ঠান, যেমন আচ্ছা সরকার থেকে তো আমরা পাচ্ছি, কিন্তু সরকারি প্রতিষ্ঠান বলতে আসলে কি বোঝাচ্ছে, কেউ বলতে পারবা? সরকারি প্রতিষ্ঠান বলতে স্যার সরকারি প্রতিষ্ঠান বলতে মানে মানে যেখানে সরকারের আসলে কাজ টাজ করে এরকম না? না, আসলে সরকারি প্রতিষ্ঠান থেকে তুমি কি ধরনের সেবাটা পাচ্ছ আমি এটা বোঝাতে চাচ্ছি, যে যেমন ধরো একটা সরকারি প্রতিষ্ঠানের কথা যদি বলি, কৃষি মন্ত্রণালয় নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কৃষি মানে ওখান থেকে আমরা মন্ত্রণালয়, বিভিন্ন সময় কৃষি মানে হ্যাঁ কোন কোন জায়গায় কোন সার প্রয়োগ করতে হবে সেরকম তথ্য হ্যাঁ, পাচ্ছি। কৃষি মানে বিষয়ক সহায়তা পাচ্ছি কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে সহায়তা পেয়ে থাকি, যে কখন তুমি কোন ফসলটা মানে চাষ করলে তুমি ভালো ফলন পাবা, কোন সার ব্যবহার করতে হবে, কখন গাছে বীজ দিতে হবে, এগুলো সবকিছুই কিন্তু তুমি এই কৃষি মন্ত্রণালয়ের থেকে সাহায্য পাচ্ছ। এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, যে কৃষি মন্ত্রণালয় কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, বোঝা সরকারি। গেছে? তো হ্যাঁ স্যার। এইরকম যে নাগরিক সেবা হচ্ছে যে সরকারের কাছ থেকে তুমি যেটা পাচ্ছ বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকো, সেটা হচ্ছে স্থানীয় সংস্থা বলতে মূলত সিটি কর্পোরেশন বোঝায়। সিটি কর্পোরেশন আছে না, বা ইউনিয়ন পরিষদ, এগুলো স্থানীয় একটা অঞ্চল নিয়ে কাজ করে না, সিটি কর্পোরেশন একটা নির্দিষ্ট একটা কর্পোরেশন নিয়ে কাজ করে, তাই না? হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে স্থানীয় সংস্থা। তো সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে থাকি বা বিভিন্ন সেবা পেয়ে থাকি, যেগুলো আমরা পরবর্তীতে দেখছি। তো এটা তো বোঝা গেছে আশা করি, যে নাগরিক সেবা। শ্রেয়া, বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার কি বলেছে এটা, দাঁড়াও একটু দাঁড়াও এক second। আচ্ছা হ্যাঁ, এইখানে বলেছে অহনা এনসিটিভি বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে সেরকম আরো কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি। আচ্ছা, নিচে এই নোটগুলোতে আমরা কয়েকটা সেবার নাম উল্লেখ করব, যে যেগুলা হচ্ছে আমরা পেয়ে থাকি সাধারণত। এরকম কয়েকটা সেবার নাম কি বলতে পারবা, একটু চিন্তা করে দেখো তো। দাদা আমি একটু চিন্তা করি। হ্যাঁ চিন্তা করো, সমস্যা নেই। শ্রেয়া, তুমিও চিন্তা করো, তোমাকেও দিয়ে চলবো কিন্তু। উম, স্যার শিক্ষা বলো। সেবা, স্বাস্থ্য সেবা, হ্যাঁ, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, হ্যাঁ। তার পাশাপাশি কৃষি আমরা সেবা, আরো যদি তারপরে ভালো, হ্যাঁ এগুলোই বলা নাগরিক যায়। যে নিরাপত্তা সেবা। এখানে কি বলেছে, দাঁড়াও। আচ্ছা, এখানে শিক্ষা সেবা, আচ্ছা এখানে যেমন একদম এনসিটিভির কথা উল্লেখ করেছে, যে এখানে নাগরিক সেবা না বলে তুমি এইভাবে এই সেবাগুলোকে বলতে পারো, যে আমি দেখাই। আচ্ছা শ্রেয়া, তুমি কয়েকটা বলো তো, পুলিশ সেবা। তোমার গুলো এমনি ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তার পাশাপাশি আমরা আরো কয়েকটা বলতে পারি একদম স্পেসিফিক ভাবে, যেমন এখানে বলা হয়েছে স্পেসিফিক ভাবে যে হচ্ছে ইয়া সেবা,
কি বলে হচ্ছে এনসিটিবির কথা বলা হয়েছে। তো আমরা এখানে যেমন বলতে পারি না যে নাগরিক সনদের আবেদনের জন্য যে সেবাটা আমরা পেয়ে থাকি, আমি যদি লিখে হ্যাঁ দিই একটা, নাগরিক সনদের আবেদন। আচ্ছা, নাগরিক সনদ বুঝো বা এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। হ্যাঁ হ্যাঁ স্যার। এখন ধরো আগে কি হতো, আগে এই এনআইডি কার্ডের জন্য অনেক ঝামেলা হতো। দেখা যাচ্ছে তোমাকে যে হচ্ছে বিভিন্ন সিটি কর্পোরেশনে যে অ্যাপ্লিকেশন করা লাগতো এনআইডি কার্ডের জন্য, তখন হচ্ছে সেটা অনেক লেন্দি প্রসেস হতো। আবার আগে অনেক সময় নাম ভুল আসতো, এরকম তো শুনেছো যে এনআইডি কার্ডে নাম ভুল আসছে, বাবার নাম ভুল আসছে বা মায়ের নাম ভুল আসছে, কখনো দেখা যাচ্ছে নিজের নামই ভুল চলে আসছে। তো এখন আসলে এই সমস্যাগুলো আর ইয়া করতে হয় না, আমরা এখন অনলাইনের মাধ্যমেই এই নাগরিক সনদের আবেদন করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ বলো। স্যার টেলিমেডিসিন কি হবে? আসলে এখানে স্পেসিফিক ভাবে বোঝাতে চাচ্ছে, মানে যেমন গত ইয়াতে যে এনসিটিবির যে সেবাটা তোমরা পাচ্ছ, সেই সেবাটাকে একটা শিক্ষা সেবার মধ্যে পড়ে না? স্যার হ্যাঁ, শিক্ষা সেবার মধ্যে পড়ে, ওইটা আসলে একটা ক্যাটাগরি, মানে শিক্ষা সেবার মধ্যেকার একটা ইয়া জানতে যাচ্ছে। এই নাগরিক সেবাটা যেমন তুমি হচ্ছে কি সেবা বলা যেতে পারে এই নাগরিক সেবাকে, যেমন হচ্ছে আহ আর কি বলবো, নাগরিক সেবাটাকে কি ধরনের সেবা বলা যায়, আহ কি সেবা বলা যায় নাগরিক সেবাকে, এটা মানে আমি বলতে চাচ্ছি কি জিনিসটা হচ্ছে যে তোমার, তুমি যে এনসিটিভির বইটা ডাউনলোড করছো এটা শিক্ষা সেবার মধ্যে পড়ছে। তো তুমি যখন বলছো টেলিমেডিসিন, টেলিমেডিসিন কিন্তু একটা ক্ষেত্র, যেমন শিক্ষা সেবা তেমনই টেলিমেডিসিন একটা, কিন্তু টেলিমেডিসিনের মধ্যেকার কোনো একটা স্পেসিফিক কোনো একটা সেবার কথা বলো, তাহলে এই জিনিসটা আসলে এরকম জানতে চাচ্ছে। বুঝতে পেরেছো কি? বুঝতে বুঝতে পেরেছো না পারোনি? তোমার কথা বুঝতে পারিনি আমি। স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর আর একটা যেমন আমাদের হচ্ছে জন্ম সনদ করা লাগে, জন্ম সনদের এই সেবাটাও হচ্ছে তুমি আবেদনটাও করতে পারো অনলাইনের মাধ্যমে। তারপর ধরো তোমরা তো এখন চাকরি করো না, যারা ধরো চাকরিজীবী মানুষ তাদের কিন্তু একটা ট্যাক্স দিতে হয়, জন্ম সনদ আবেদন, আচ্ছা ট্যাক্স দেওয়া লাগে না, বা একটা কর দেওয়া লাগে, যেটা সরকারকে প্রতি মানে বেতনে হচ্ছে যে বেতনটা পায় প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারকে কিন্তু দেওয়া লাগে। তো এটাকে বলা হয় ট্যাক্স বলা হয়। ঠিক আছে? তো এই ট্যাক্সের জন্য হচ্ছে তোমার আগে যে সশরীরে হচ্ছে এগুলোর কাজ করা লাগতো, কিন্তু এখন ট্যাক্স হচ্ছে তুমি অনলাইনে দিতে পারো। বোঝা গেছে? হ্যালো, নাই নাকি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? স্যার না আরেকবার একটু ক্লিয়ার করেন। ট্যাক্সেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরো তুমি চাকরি করো, হ্যাঁ, তুমি এখন যখন চাকরি করো তুমি তো সরকারের কাছ থেকে বা কোনো একটা, সাধারণত সরকারি চাকরি করলে তোমাকে ট্যাক্স দিতে হয়, আমি যতটুকু জানি, আমার ভুল হতে পারে এটা আমি শিওর না। ধরো যারা সরকারি চাকরি করে, কথার কথা তুমি কোনো একটা সরকারি চাকরি করো, হ্যাঁ স্যার। সরকারি চাকরি করলে তোমাকে হচ্ছে সরকার তোমাকে প্রত্যেক মাস শেষে একটা বেতন দিচ্ছে, তাই না? এখন হুম। এই বেতনটা যে দিচ্ছে, এই বেতনের পুরো আসলে সরকারকে কিছু টাকা ব্যাক করতে হয়, যেটাকে আমরা ট্যাক্স বলে থাকি। তোমার বেতনের প্রত্যেক মাসে সামান্য একটা অংশ, খুব বড় একটা অংশ না, ধরো কথা কথা তোমাকে 50,000 টাকা বেতন দিলে তো তোমার সরকার 10,000 টাকা নিয়ে নিচ্ছে না মাসে, তাহলে তোমার কিছু থাকছে না। সরকার আসলে খুব একটা দেখা যাচ্ছে কথা কথা 50,000 টাকা সরকার তোমাকে মাসে বেতন দিলে 1,000 টাকা বা 500 টাকা তোমাকে মান্থলি চার্জ করছে, যে এই টাকা তুমি একটা ট্যাক্স হিসাবে সরকারকে আবার ফেরত দিতে হবে। যেমন ট্যাক্স জিনিসটা অনেকটা ভ্যাটের রকম। যেমন আমরা জিনিসপত্র কিনি না, জিনিসপত্র কিনলে কি হয়, ধরো একটা তুমি কলম কিনলে, একটা কলম কিনলেও কিন্তু সেখানে তুমি একটা ভ্যাট দিচ্ছ সরকারকে, একটা নির্দিষ্ট খুব সামান্য পরিমাণ কয়েক পয়সা হলেও টাকা তুমি সরকারকে দিচ্ছ। তেমনই যখন তুমি চাকরি করছো, সরকারি চাকরি করছো, সরকার তোমাকে একটা বেতন দিচ্ছে, ওই বেতনের একটা সামান্য অংশ তুমি সরকারকে দিচ্ছ। বোঝা গেছে? তো এই যে ট্যাক্স হুম। সংক্রান্ত প্রত্যেক মাসে কিন্তু ট্যাক্সের কাজ করা লাগে আসলে সবাইকে, যারা সরকারি চাকরি করে প্রত্যেক মাসে মাসে ট্যাক্সের কাজ করা যাবে, বলা হয় যে ইনকাম ট্যাক্সের কাজ করছে, এরকম বলা হয়। তো এই ট্যাক্সের কাজ কিন্তু আগে সশরীরে করা লাগতো, কিন্তু এখন বাড়িতে বসে থাকে সবাই, এই ডিজিটাল সবকিছু হয়ে যাওয়ার কারণে এখন বাড়িতে বসে থেকে ট্যাক্সের কাজ করা যায়। মাস শেষে দেখা যাচ্ছে যারা সরকারি চাকরি করে অনলাইনে বসে থেকে ট্যাক্সের কাজ করে ফেলতে পারে, তার ট্যাক্সের যে যত টাকা পে করতে হবে বা ট্যাক্সের যে ইয়াটা সবগুলো সে অনলাইনে করতে পারে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। শ্রেয়া, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তারপর আর একজন কে বা জয়েন করেছো। স্যার এখন দিয়ে দেন কোশ্চেন।
কোশ্চিন তো দিব, কিন্তু কথা হচ্ছে যে তোমরা যে হচ্ছে মানে স্কুল অ্যাপে নাই, তাহলে আমাকে তো কোশ্চিনটা মানে রিটেন কোশ্চিন তো যেহেতু তোমাদের মানে তো আমি মানে রিটেন পরীক্ষা হবে, তো তাই আমি মনে করছি রিটেন কোশ্চিনই করি, তাহলে ভালো হবে তোমাদের জন্য। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে কিভাবে অ্যান্সার করছো না করছো। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, যে তোমরা তো স্কুল অ্যাপে নাই, তাহলে আমাকে তো কোশ্চিন পাঠাতে পারবে না, ওইটাই সমস্যা। বুঝতে পেরেছো? না, আমার সমস্যা হয়ে স্কুলে গেছে ওই জায়গায়। মানে নিচ্ছে না কেন? বললো যে মানে তুমি লাগবে না। পেইড, মনে হয় এই মাসে তুমি ডেমো ক্লাস করছো মোস্ট প্রবাবলি, আমি যতটুকু জানি, তাই না? হ্যাঁ যখন তুমি পেইড কোর্সে ঢুকে যাবে না, তখন আসলে তোমাকে স্কুল অ্যাপের জন্য একটা আলাদা আইডি পাসওয়ার্ড দেবে, সেটা দিয়ে তুমি লগ ইন করলে তোমার সবকিছু থাকবে। এইটাই আসলে ও সমস্যা হয়ে গেছে। ওই কারণে মানে তুমি তো ডেমো ক্লাস করছো, যে তোমার ভালো লাগছে কি খারাপ লাগছে এটা বোঝার জন্য। আব্দুল্লাহ, তুমি কি শুনতে স্যার, পাচ্ছো? অ্যাপটা কি স্যার? বলো। অ্যাপটার নাম কি স্কুলই? হ্যাঁ, স্কুলই। আচ্ছা, ওটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, ওটা চিন্তা করার ইয়া নেই। শ্রেয়ারও কি একই অবস্থা? শ্রেয়ারও কি স্কুল অ্যাপে নাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নেক্সট দিন আমি তোমাদেরকে এমসিকিউ এক্সামে নিবো, সমস্যা নাই। আজকে আচ্ছা আমি কোশ্চিনটা দেখাই, আচ্ছা তোমরা একটু উত্তর দাও, কোশ্চিনটা দেখে দেখে উত্তর দাও। আব্দুল্লাহ, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, এটা ভালো হবে। আব্দুল্লাহ, শুনতে স্যার। পাচ্ছো? বলো। স্যার আমিও সম্ভবত ডেমো ক্লাসই করছি। হ্যাঁ হ্যাঁ, মনে হয়। স্যার আব- স্যার আমাদের পরীক্ষাটা কোন কোন চ্যাপ্টারের উপর নেওয়া হবে? পরীক্ষা সম্পর্কে এখনো তো বলা হয়নি আমাদেরকে কিছু। স্যার দেখা বলা যাক হয়েছে স্যার, এক থেকে 3 অধ্যায়ের মধ্যে ডিজিটাল টেকনোলজি, ও মানে আচ্ছা, মানে ডিজিটাল। ও তোমাদের যেটা অর্ধবার্ষিক পরীক্ষার কথা বলছো? হ্যাঁ 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 না ও স্যার, না স্যার। আচ্ছা, তাহলে তুমি কিসের কথা, মানে এই মান্থলি এক্সামটার কথা বলছো? ইয়েস স্যার। আচ্ছা, মান্থলি এক্সামটা আমি এখনো সঠিক জানি না, কারণ আমি তো তোমাদেরকে এই চ্যাপ্টারের মাস থেকে ধরেছি, তাই না? আগে তো তোমাদেরকে ফাইন স্যার পড়াতো। স্যার, মান্থলি এক্সাম কি ডেমো দিতে দিতে পারবে? আমি আসলে এটা সঠিক বলতে পারছি না, আমার এটা জানা নাই। এটা তোমরা ফাইন স্যারের সঙ্গে কথা বললো, এটা স্যার বেটার হয়। এমসিকিউ বলো। এমসিকিউ যে এক্সামটা হবে এটা কিসের উপর নেওয়া হবে? এটা আমি হচ্ছে, ধরো উইকে তোমাদের একটা করে এক্সাম নেওয়ার কথা ছিল, তো আমি আজকে ওই উইকলি এক্সামটা নিতাম, কিন্তু ওই যে তোমাদের তো যেহেতু নাই, নিতে পারছি না, ম্যাক্সিমাম ছাত্ররই নাই। তো আমি হচ্ছে নেক্সট দিন একটা এমসিকিউ এক্সাম নিব তোমাদেরকে, ইয়ার মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে। সেখানে 10টা বা 5টা, দেখা যাক আসলে কয়টা এমসিকিউ করতে পারি। যে কয়টা করবো সেগুলো তোমরা এক্সাম দিবা। আর সেটা এটাই হচ্ছে কোন? আচ্ছা স্যার, আজকে প্রশ্নটা দেখান। হ্যাঁ, দেখাচ্ছি। তোমাদের হচ্ছে যে ইয়াটা ছিল, যে যতটুকু আমি পড়াবো ততটুকু উপর বেস করে, যে আগের দিন যা পড়িয়েছি তারপরে বেস করে পরীক্ষা হবে। আচ্ছা স্যার, তাহলে মানে ওগুলো হ্যাঁ একদম ধরেন স্যার একে। হ্যাঁ, আচ্ছা আব্দুল্লাহ, তুমি আছো? আব্দুল্লাহ, একটু রেসপন্স করো। ও রেসপন্স করে না, আচ্ছা। দেখো, আমি এই কোশ্চেনটা করেছিলাম তো, এক সেকেন্ড। আমি যাকে যাকে ধরবো শেষে অ্যান্সার দিবা, আচ্ছা? কোশ্চেন দেখতে পাচ্ছ তো? স্যার হ্যাঁ দেখা যায়, আচ্ছা। 1 নাম্বার কোশ্চেনটা বলবা হচ্ছে, আচ্ছা, আহ, তোমার নাম কি জানি বললা, যে কথা বলছিলা ভুলে গেলাম আমি, স্বপ্নিল। হ্যাঁ স্যার। স্বপ্নিল, তুমি 1 নাম্বার কোশ্চেনটা আমাকে বলো তো, একটু ব্যাখ্যা করে বলো। গতদিন কিন্তু এটা পড়েছে। স্যার কোশ্চেনে দেওয়া আছে, একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে পড়াশোনার বিষয়ক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত? তোমার হ্যাঁ মতামতের সাপেক্ষে যুক্তি দাও। হ্যাঁ, এটা তুমি আমাকে এখন বর্ণনা করো। তুমি আমাকে একটু বিস্তারিত বর্ণনা করো যে আসলে কতটা যুক্তিযুক্ত ব্যবহার করা উচিত কি না। মানে তুমি যেভাবে রিটেন কোশ্চেনটা লেখতা, ধরো আমি এটা তোমাকে পরীক্ষা নিলে তুমি যেভাবে লেখতা সেটা আমাকে বলো। স্যার, একজন অষ্টম শ্রেণী হিসেবে মানে পড়াশোনা বিষয় হিসেবে আমাকে মানে মোবাইল ব্যবহার করা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা মানে উচিত আবার উচিত না, কারণ আমি যদি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমটা খারাপ কাজে ব্যবহার করি, তাহলে এটা কিন্তু আমার জন্য মানে উচিত হবে না। হ্যাঁ, অর্থাৎ তুমি যদি সময় ব্যয় করো পড়াশোনার ক্ষেত্রে, যদি তুমি হ্যাঁ, সময় ব্যয় করো, পড়াশোনা সেটা তোমার জন্য সেটা মানে আমার জন্য লাভ। লাভ হবে। হ্যাঁ, কিন্তু যদি তুমি পড়াশোনার বাদে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে, ধরো তুমি পড়াশোনার জন্যই নিলা, কিন্তু তুমি পড়াশোনা না করে অন্য কোনো একটা ইয়াতে সময় নষ্ট করে ফেলছো, সময় ব্যয় করছো, হুম। এক্ষেত্রে তোমার লাভ তো হবেই না, বরং তোমার ক্ষতি হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এটা তো দেখলা, কোশ্চেনটা আসলে ছিল এটা লেখার জন্য। আচ্ছা, এবার শ্রেয়া, শুনতে পাচ্ছো? শ্রেয়া, ওই গেল কই?
আচ্ছা, আব্দুল্লাহ রেসপন্স করছো না কেন? আব্দুল্লাহ রেসপন্স করে না। আচ্ছা, আমাকে কি বলতে পারবা কি জানি নাম, ভুলে যাচ্ছে বারবার। স্বপ্নিল, ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? গতদিন পড়িয়েছিলাম এটা কিন্তু। হ্যালো স্বপ্নিল, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আসসালামু একটু আলাইকুম দাঁড়াও একটু স্যার। দাঁড়াও। কে আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি রেসপন্স করছো না যে? আচ্ছা, স্যার আসলে শুনতে আমার পাচ্ছ কি তুমি? মাইকটা অন হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি গতদিন ক্লাস করেছিলা তো বোধহয়, না? জি গতদিন ক্লাস করেছিলা? জি আচ্ছা, এখন পর্যন্ত যা পড়িয়েছি তা তো দেখেছো বোধহয়, ওগুলো শুনতে পেয়েছো তো বোধহয় যা পড়িয়েছি। জি আচ্ছা, তুমি আমাকে বলো তো এই ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? গতদিন পড়িয়েছিলাম এটা। স্যার পারবো না। কেন? আচ্ছা, তাহলে আর যেহেতু স্বপ্নিল আছে, স্বপ্নিল বলো তো ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? স্বপ্নিল, আচ্ছা থামো থামো স্বপ্নিল, একটু দাঁড়াও একটু দাঁড়াও। শ্রেয়া, শুনতে পাচ্ছো? শ্রেয়া, আচ্ছা ওর বোধহয় নেট প্রবলেম। স্বপ্নিল, তুমি আমাকে বলো ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? হ্যালো স্বপ্নিল, শুনতে পাচ্ছ না? এইভাবে এক্সাম নেওয়া যাবে না, তোমাদেরকে এমসিকিউ সামনের দিন করবো। স্যার, পড়া, স্যার আমার মাইক্রোফোনটা হ্যাঁ, অফ করা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি বলো তো ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায়? স্যার, ডিজিটাল ফুটপ্রিন্ট হলো অনলাইনে একজন ব্যক্তির কর্মকাণ্ডের ইলেকট্রনিক ট্রেস বা রেকর্ড। এটি দুই ধরনের হতে পারে। অর্থাৎ মানে এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ফুটপ্রিন্ট। এটি মানে সেই তথ্য যা একজন ইচ্ছাকৃতভাবে অনলাইনে শেয়ার করে। উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ছবি, ব্লগ লেখা, ফোরামে মন্তব্য করা ইত্যাদি। আর এটা প্যাসিভ কি বই দেখে বলছো নাকি ফুটপ্রিন্ট তুমি? মানে দুই নাম্বার। বই দেখে বলছো? স্যার না, আচ্ছা, না বই বলো তো স্যার তাহলে। নাই। আমি আচ্ছা একজনের আচ্ছা কাছে শুনছিলাম এরকম করে। আমার তো আচ্ছা আচ্ছা তারপরে স্যার হচ্ছে এটি মানে প্যাসিভ ফুটপ্রিন্টে স্যার এটি সেই তথ্য বা যা যা একজনের জানার বাইরে সক্রিয়ভাবে সংগ্রহ করা যায়। মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে সংগ্রহ করে আর কি। হ্যাঁ, যেরকম স্যার কুকিজের মাধ্যমে আচ্ছা ব্রাউজিং মানে হ্যাবিট সংগ্রহ করা ইত্যাদি। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ, তুমি তো হচ্ছে বোধহয় ফুটপ্রিন্ট সম্পর্কে জানো, ডিজিটাল ফুটপ্রিন্ট, এটা কি একবার বলে দিব? হ্যাঁ স্যার, আমাকে একটু যদি ভালো করে বলে দিতেন, আমি এটা একজনের কাছে শুনছিলাম তো। আচ্ছা দেখো, আচ্ছা এটা তাহলে কেটে দিই, এটা তো আর দরকার না। ওয়ালাইকুম আসসালাম। কে এতক্ষণ পরে? কি হচ্ছে বুঝছি না। আচ্ছা যাই হোক। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম যে ডিজিটাল ফুটপ্রিন্ট, একটু বলে দিই আমি। দেখো, ডিজিটাল ফুটপ্রিন্টের সংজ্ঞাটা কি বললা হচ্ছে স্বপ্নিল, একটু বলো। আমি সংজ্ঞাটা, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা আমার তো মুখস্থ নাই। ডিজিটাল ফুটপ্রিন্ট হলো অনলাইনে একজন ব্যক্তির কর্মকাণ্ডের ইলেকট্রনিক্স ট্রেস বা রেকর্ড। মানে যে রেকর্ড হয়ে আছে, মানে আমি এই যে এই লিঙ্কে ঢুকেছিলাম, সেটা আচ্ছা, রেকর্ড হয়ে আছে আর কি। হ্যাঁ, ডিজিটাল মানে তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে আসলে টেকনোলজি রিলেটেড বা হচ্ছে অনলাইনে। আমরা যেহেতু এটা করছি যে অনলাইনে, অনলাইনে এখন দেখো আমরা কি করি, ফেসবুক চালাই বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইট চালাই বা হচ্ছে বিভিন্ন হচ্ছে ধরো ওয়েব ব্রাউজ করি। এইগুলা আমরা ধরো কথার কথা গুগল ক্রোম বা একটা ওয়েব ব্রাউজারে আমরা কিছু একটা ধরো পড়াশোনা বিষয়ে সার্চ দিলাম, সার্চ দিয়ে টিয়ে দেখলাম, পড়লাম টড়লাম, পড়ার পর আমরা ডিলিটও করে দিলাম, ঠিক আছে? এখন তাহলে হ্যাঁ তোমার স্যার। মনে হতে পারে যে আমি তো যেহেতু এই জিনিসটা ডিলিট করে দিয়েছি, তার মানে তো এটা বোধহয় আর নাই, আমাকে আসলে তাহলে তারা এটা খুঁজে পাবে না কেউ আর। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তুমি ডিলিট করলেও এটা কিন্তু আসলে সার্ভারে থেকে যায়। তুমি কি দেখেছো, কি সার্চ দিয়েছো, এটা কিন্তু সার্ভারে থেকে যায়। ধরো তুমি কোনো একটা অপরাধ করলা,
যেমন আমরা অনেক সময় এরকম শুনে থাকি না, যে ধরো বাংলাদেশে কোনো একটা অপরাধ সংগঠিত হয়েছে। এখন অপরাধ সংগঠিত হওয়ার পরে কি অপরাধীকে ধরার জন্য তারা কি করেছে, মোবাইলে কল রেকর্ড চেক করেছে, যে কার সঙ্গে কথা বলেছে, কখন কথা বলেছে এবং কি কি কথা বলেছে, এটাও কিন্তু বের করে ফেলা যায়। এটা তো জানো যে এরকম ভাবে কিন্তু অনেক সময় হ্যাঁ যে হচ্ছে অপরাধীকে ধরা হয়। যে তুমি ধরো কারোর সঙ্গে একটা কথা বললা, কথা বলে টলে ফোনে ধরো ডিলিট করে দিয়েছো, যে তোমার মনে হতে পারে যে আমি তো ডিলিট করে দিয়েছি, কার সঙ্গে কথা বলেছি, আবার কি কি কথা বলেছি সেটাও তো বোধহয় ডিলিট করে দিয়েছি, তাহলে তো আসলে কেউ জানতে পারবে না যে আমি কি কি কথা বলেছি। কিন্তু প্রকৃতপক্ষে এগুলার আসলে একটা ফুটপ্রিন্ট বা একটা রেকর্ড, যেটা বলা হয় যে ডিজিটাল রেকর্ড একটা কিন্তু থেকে যায়, যে হ্যাঁ যখনই স্যার, ধরো এই এগুলো নাকি শনাক্ত আমরা করার মানে প্রয়োজন হবে সাধারণ তখন মানুষ বের করতে পারি না। হ্যাঁ, সাধারণ মানুষ বের করতে পারবে না। যেমন তুমি ধরো তোমার একটা ফ্রেন্ডকে কোনো একটা মেসেজ দিয়েছো মেসেঞ্জারে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কোনো একটা মেসেজ দিয়েছো, ঠিক আছে? মেসেজ দেওয়ার পর তোমার ধরো ওই বন্ধুটা তোমার ওই মেসেজটা দেখেছে, দেখে দেখে সেও মেসেজটা ডিলিট করে দিয়েছে, তুমিও মেসেজটা ডিলিট করে দিয়েছো। এখন তোমার এবং তোমার বন্ধু দুজনেরই মনে হতে পারে যে আমরা তো মেসেজটা ডিলিট করে দিয়েছি, তাহলে তো বোধহয় আর কেউ মেসেজটা দেখতে পাবে না। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মেসেজটা কিন্তু দেখা যাবে ইচ্ছা করলে, যদিও তুমি হ্যাঁ দেখতে পাবে না আর। কিন্তু তুমি ধরো কোনো একটা অপরাধ সংগঠিত করলা, সেই অপরাধ শনাক্ত করার জন্য যে তুমি কি ধরনের অপরাধ করেছো সেটা বের করার জন্য কিন্তু ইচ্ছা করলেই যারা ধরো আইন শৃঙ্খলা রক্ষায় আছে বা সাইবার সিকিউরিটির জন্য যারা নিয়োজিত আছেন, তারা যদি ইচ্ছা করে ওনারা কিন্তু বের করে ফেলতে পারবে, যে তুমি কি মেসেজ পাঠিয়েছো তোমার ফ্রেন্ডকে এবং তোমার ফ্রেন্ড কি মেসেজ পাঠিয়েছে, সবগুলো কিন্তু বের করে ফেলতে পারবে। তো এই যে যে রেকর্ডটা থেকে যায়, যে ডিজিটাল ভাবে যে তুমি মনে করছো যে সব আমি ডিলিট হয়ে যাচ্ছে, আমার আসলে কিছুই থাকছে না প্রমাণ, তারপরেও যে এই রেকর্ড গুলো থেকে যাচ্ছে, এইটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বাকিরা শ্রেয়া, তারপর আব্দুল্লাহ, বোঝা গেছে? আব্দুল্লাহ তো আবার চলে গেছে। শ্রেয়া, বোঝা গেছে ডিজিটাল ফুটপ্রিন্ট? Yes, আচ্ছা, আচ্ছা স্যার, তাহলে তাহলে আমরা কালকে ডিজিটাল ফুটপ্রিন্টটা, আপনি যে সিরিজটা ক্লাস নিলেন না, হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার ওখানে যে ছিল যে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, তাহলে এখানেও তো আমরা ওই মানে ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে ওই লোক দুষ্কৃতিকারীকে ধরতে পারি। বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেলে হ্যাঁ ধরা যাবে, যে একটা ঘটনা ছিল যতদূর সম্ভব। হ্যাঁ, আমার ঘটনাটা হ্যাঁ বের করি একটু, আমি হালকা হালকা মনে আছে, আমার ওইভাবে মনে নাই। দাঁড়াও এক second। ঘটনাটা কই, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এই যে এইখানে হয়েছিল যে হচ্ছে কি বলে হচ্ছে তার একজন ছেলের হচ্ছে তার একজন একটা ছাত্র বা কম বয়সী একটা ছেলে, তোমাদের এরকম বয়সী একটা ছেলে, অনলাইনে একজনের সঙ্গে পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে সে কি করেছে, যে হচ্ছে ওই যার সঙ্গে পরিচয় হয়েছে সে তাকে পরিচয় দিয়েছে যে আমি একজন সরকারি কর্মকর্তা বলে। সে বলেছে যে তোমাদের একটা আসলে উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে, তো তুমি তোমার হচ্ছে ইয়া দাও, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও বা জাতীয় পরিচয় পত্রের হচ্ছে যে নাম্বারটা, এগুলো দাও, এগুলো চেয়েছে। সে সরল মনে দিয়ে দিয়েছে এগুলো। যে পরবর্তীতে সে কি করেছে, এইগুলো কাজে লাগিয়ে ব্যাংক থেকে টাকা ধার নিয়েছে। ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সে হচ্ছে টাকাটা শোধ করেনি, ফলে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে। যে এইটাই তো এরকমটাই একটা ঘটনা ছিল, তাই না? তো এইখানে দেখো এই যে তার, হ্যালো শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ঘটনাটা তো মূলত এরকমই ছিল একটা। তো এইখানে ধরো এই যে অনলাইনে তার সঙ্গে যোগাযোগ হয়েছে, যে এই যে যে ভুয়া সরকারি কর্মকর্তা বলে পরিচয় যে দিয়েছিল, তার সঙ্গে যে যে ছেলেটার যোগাযোগ হয়েছে, এগুলো তো অবশ্যই অনলাইনে মেসেজ আছে কোনো একটা, বা কথাবার্তা আছে। এগুলো যদি ইচ্ছা করে তাহলে এগুলো কিন্তু ফুটপ্রিন্ট বের করতে পারবে, বা এই রেকর্ড গুলো বের করতে পারবে, দিয়ে অবশ্যই তাহলে অপরাধীকে তারা শনাক্ত করতে পারবে। বোঝা গেছে? এটা এখানেও ডিজিটাল ফুটপ্রিন্ট কাজে লাগাতে পারবে। হ্যাঁ স্যার। ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা ক্লিয়ার? sir. ইভেন অনেক হ্যাঁ সময় স্যার। তোমার ডিজিটাল ফুটপ্রিন্ট আরো যদি বলি, যে তোমার মোবাইলে যা সিম লাগানো আছে, একটা সিম লাগানো আছে না, এই সিমটাকে কাজে লাগিয়ে শুধু তুমি ধরো নেট অন করা না, শুধু তুমি সিমটা ব্যবহার করছো, নেট অফ তোমার মোবাইলে, এই সিমটাকে কাজে লাগিয়ে তারা তুমি কোথায় আছো সেটা পর্যন্ত বের করে ফেলতে পারবে। বুঝতে পেরেছো? এইভাবেই মূলত অপরাধীকে তারা আসলে শনাক্ত করে। যে প্রথমে যে ফুটপ্রিন্ট বের করে, ডিজিটাল ফুটপ্রিন্ট, যে সে আসলে অপরাধী কিনা, অপরাধী করার পর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে নেট টেট অফ করে দেয়, কিন্তু এই যে সিমের মাধ্যমে তারা কিন্তু খুঁজে বের করে ফেলতে পারে। তো তাহলে এই জিনিসটা ক্লিয়ার আশা করি। আচ্ছা, হুম। তাহলে এবার চলো আমরা পরবর্তীতে যাই, যে কি পড়ছিলাম, যেটা মেন টপিক, এটা 10 দিনের পড়া। আচ্ছা, তো এটা তো দেখলাম, এটা তোমরা আরো কয়েকটা চিন্তা করবা, ঠিক আছে? চিন্তা করে এখানে যে কি কি সেবা হতে পারে, নাগরিক সেবা আরো, সেগুলো চিন্তা করবা। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো
কি বলেছে এখানে যে সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন, এক এক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি। উপরের আলোচনা ছক পর্যালোচনা করলে আমরা নাগরিক সেবা। আচ্ছা দেখো, শিক্ষা সেবা, এই যে শিক্ষা বিষয়ে তুমি বিভিন্ন ধরনের সেবা পাচ্ছ, যেমন এই যে এনসিটিভি তোমাকে সুন্দর করে বই দিচ্ছে। তারপর স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সেবার একটা ভালো উদাহরণ কেউ বলতে পারবা যে স্বাস্থ্য সেবা যে তুমি পাচ্ছ? শ্রেয়া বা স্যার স্বাস্থ্য সেবা মনে করেন আমরা বলো। স্বাস্থ্য সেবা হচ্ছে আমরা মোবাইলে যে ডাক্তারের কাছে মানে বলি না, যেখানে লেখা থাকে যে হটলাইন নাম্বারে ফোন ফোন দিলে মানে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, এই জিনিস, তো সেরকম স্যার ওখানে ওদের কাছে বিভিন্ন পরামর্শ নেই। হ্যাঁ হ্যাঁ, ভালো উদাহরণ দিয়েছো। এই যে অনলাইনের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া, বা তুমি অসুখ আক্রান্ত হয়েছে, কি ধরনের অসুখ সেটা আইডেন্টিফাই করা, যে ওষুধ দেওয়া, এই জিনিসটা একটা বিশেষ নাম আছে। নামটা কি জানো শ্রেয়া? নামটা কি জানো? তারপর স্যার এই যে তুমি অনলাইনের মাধ্যমে, স্যার এই কি? যে অনলাইনের মাধ্যমে তুমি একটা স্বাস্থ্য সেবা নিচ্ছ, এই জিনিসটার একটা বিশেষ নাম আছে। এটা কি শ্রেয়া বা হচ্ছে স্বপ্নিল জানো কি? স্যার জানি না স্যার। আচ্ছা, শ্রেয়া জানো? টেলিমেডিসিন। বুঝলাম না, কি বললে? টেলিমেডিসিন? টেলিমেডিসিন। হ্যাঁ টেলিমেডিসিন, হ্যাঁ ঠিক আছে, এটাকে বলা হয় টেলিমেডিসিন। টেলিমেডিসিন জিনিসটা হচ্ছে কি, এই যে টেলি মানে হচ্ছে যে টেলিফোন শুনেছি না আমরা, সেই হ্যাঁ স্যার। টেলিফোন থেকে টেলি, আর মেডিসিন মানে এই স্বাস্থ্য বিষয়ক সহায়তা পাওয়া, মানে তুমি ফোনের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, বা তুমি বিভিন্ন যেমন অনেক সময় আমি শুনেছি যে অনেক ডাক্তার কি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ তো চিনো যে একটা যোগাযোগ হ্যাঁ মাধ্যম, স্যার। এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি করে রুগী দেখে, যে রুগীর কি সমস্যা সেটা দেখে, তার জন্য তারা একটা চার্জ করে, যদিও সেটা এমনি নর্মাল ডাক্তার। কিন্তু সরকারি যে সেবাগুলো, যেমন এই টেলিমেডিসিন, সরকারি সেবাগুলোর ক্ষেত্রে তেমন টাকা লাগে না, আমি যতটুকু জানি সেরকম টাকা লাগে না। তো এই যে সরকারি তুমি কোনো একটা ডাক্তারকে দেখালা এই মোবাইল ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে, দিয়ে তোমার রোগ নির্ণয় করলো উনি, বা উনি তোমাকে কোনো কিছু টেস্ট টেস্ট দিল, দিয়ে রোগ নির্ণয় করে তোমাকে ওষুধ সাজেশন দিল যে এই ওষুধ খাও, এটা হচ্ছে টেলিমেডিসিন। বোঝা গেছে টেলিমেডিসিন জিনিসটা? আচ্ছা, হ্যাঁ কৃষি সেবার ক্ষেত্রে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের কিন্তু সেবা দিয়ে থাকে সরকার, যে তোমার হচ্ছে কখন কোন ফসলটা ফলাতে হবে, তারপর কোন ফসলের জন্য এখন উপযুক্ত সময়, কি ধরনের সার ব্যবহার করলে ফসলটা ভালো হবে, কোন ধরনের ধান ব্যবহার করলে বেশি ফলন পাওয়া যাবে, এই রিলেটেড সেবাও কিন্তু সরকার দিয়ে থাকে। গ্রামে গ্রামে বিশেষ করে এই ধরনের সেবা দিয়ে থাকা হয়। বোঝা গেছে? তারপর 4 নাম্বারটা যেটা আইন ও বিচার সেবা, এই যে আমরা যে অনলাইন ব্যবহার করছি, বিভিন্ন অনলাইনে বিভিন্ন কার্যকলাপ করছি, সেখানে কিন্তু অনেক ধরনের কিন্তু সাইবার অপরাধ হয়। সাইবার অপরাধ বোঝো? হ্যাঁ স্যার। আচ্ছা, শ্রেয়া সাইবার তো অপরাধ, সাইবার অপরাধ। দাঁড়াও একটু দাঁড়াও স্বপ্নি, শ্রেয়া সাইবার অপরাধ বোঝো? শ্রেয়া নাই নাকি? ইয়েস স্যার, বুঝি। হ্যাঁ, আমাকে বলো তো সাইবার অপরাধ জিনিসটা কি? স্যার, সাইবার অপরাধ মানে অনলাইনের মাধ্যমে কোনো অপরাধ করা, যেমন সাইবার বুলিং, হ্যাঁ কারো মোবাইল হ্যাক করা, এরকম হ্যাঁ টাইপস। হ্যাঁ, এই তো সাইবার অপরাধ মানে হচ্ছে অনলাইনের, মানে অনলাইন জগতে বা অনলাইনে সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধ, যা সাধারণত মোবাইল বা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে। তো এই সাইবার অপরাধের জন্য ধরো তুমি কোনো একটা সাইবার অপরাধের শিকার হলা, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমরা গুজব ছড়ানো। হ্যাঁ, গুজব ছড়ানো, তারপর কাউকে হ্যারাস করা, অনলাইনে বুলি করা, তারপর তোমাকে হ্যাঁ threat হ্যাঁ স্যার, দেওয়া, মানে হতাশাজনক কথা বলা। হতাশাজনক কথা বলা, বা তোমাকে ধরো কেউ একটা অনলাইনে মেসেঞ্জারে কথা বলে তোমাকে কেউ একটা থ্রেট দিল যে এই কাজটা করো, আমাকে এত টাকা দাও, নাহলে আমি তোমার এই ক্ষতিটা করে দিব। এই জিনিসগুলো আসলে মূলত সাইবার অপরাধ। মানে তোমার মানে স্যার ছবি নিয়ে অনেকে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলাই হচ্ছে সাইবার অপরাধ। তো সাইবার অপরাধের সাইবার অপরাধ ধরো তুমি ধরো সাইবার অপরাধের শিকার হলা, অর্থাৎ তুমি এখন তোমার সাহায্য দরকার। তো অনলাইনে বিভিন্ন ধরনের কিন্তু হচ্ছে সুবিধা মানে কি বলবো, সেবা পাওয়া যায় যেটা সরকারের কাছ থেকে, যেমন হচ্ছে অনলাইনে যদি তুমি যে সার্চ করো, অনলাইনে যে তুমি জিডি করতে পারবে, এটা কি জানো? তুমি ধরো কোনো একটা সাইবার অপরাধের শিকার হলা, তুমি, আমরা জিডি করার জন্য কি করি, পুলিশের স্টেশনে যাই, স্যার নিকটবর্তী কোনো শুনেছি, কিন্তু থানায়। স্যার ডিলিটটা করতে পারি না অনলাইনে। অনলাইনে মানে স্যার শুনেছি, কিন্তু মানে অনলাইনে জিডিটা করতে পারি না।
আচ্ছা, জিডিটা করে দেখাবো বলছো, যে কিভাবে করে? জিডি তো করা যাবে না, আসলে কোনো অপরাধ তো নাই, মানে এমনি জাস্ট প্রসিডিউরটা দেখাবো তোমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা শ্রেয়া, তুমিও কি একমত? দেখবা? ইয়েস স্যার। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা ধরো, এক সেকেন্ড। আহ প্রথমে তোমাকে কি লিখতে হবে জানো? তোমার যেমন এই যে অপরাধগুলো, ধরো সাইবার অপরাধের কোনো একটা তুমি শিকার হলো, এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে অনলাইনে তুমি জিডি যদি করতে চাও, তাহলে তোমাকে প্রথমে করতে হবে এইচটিটিপি দিয়ে ডাবল স্ল্যাশ, সরি এক সেকেন্ড, ডাবল স্ল্যাশ দিয়ে তোমাকে হচ্ছে জিডি ডট পুলিশ, এই যে gd.police.government.bd, এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে? দেখো, দিয়ে অনলাইন জিডি, এ দেখো দেখতে পাচ্ছো, অনলাইন জিডি হ্যাঁ স্যার। বাংলাদেশ পুলিশ। এইখানে যে তুমি যদি দাও, দিলে তোমার এখানে দেখো এরকম একটা পেজ আসবে, আসার পরে তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা আমি আর করছি না, কারণ রেজিস্ট্রেশন করতে হলে অনেক ইনফরমেশন লাগবে। তারপর রেজিস্ট্রেশন করার পর আমাকে তো জিডি করতে হবে, তো জিডি আমি কি করবো? আমি তো আসলে কোনো সাইবার অপরাধের শিকার হইনি, তাই না? তো জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে তোমার রেজিস্ট্রেশনে যদি আমি ক্লিক করি, তাহলে তোমাকে একটা অ্যাপ ইনস্টল করতে বলবে, ঠিক আছে? অ্যাপ ইনস্টল করে সেখানে তোমাকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করার পরে তুমি জিডি করতে পারবে। তো বাকিটুকু আমি আর দেখাচ্ছি না, এমনি ঢুকতে পারবা, তো ওয়েবসাইটে ঢুকে বাকিটুকু তো করে নিতে পারবে যদি কোনোদিন প্রয়োজন পড়ে। জাস্ট তুমি দেখতে চালা, তাই আমি দেখিয়ে দিলাম। বোঝা গেছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ এটা স্যার। কেটে দিয়ে, এটা আমার দরকার নাই, এটা আমি জাস্ট দেখালাম, তুমি দেখতে চালা তাই। আচ্ছা, ওয়েট 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 এক সেকেন্ড। আচ্ছা, গুগল মিট থেকে আমি বের হয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা, তো যেটা কইছিলাম আমরা জানি, হ্যাঁ। তো এই যে তুমি হচ্ছে অনলাইনে জিডি করতে পারবা, বা পুলিশের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, ঠিক আছে? সেই ফেসবুক পেজ, যেটা বাংলাদেশ সরকার থেকে কন্ট্রোল করা হয়, বা মানে পুলিশের মাধ্যমে কন্ট্রোল করা হয় ফেসবুক পেজটা। ওইখানেও যে তুমি কিন্তু কমপ্লেন করতে পারবে তুমি এই সমস্যায় মানে পড়েছো। তারপর সামাজিক বিভিন্ন সুরক্ষা সেবা, সেই সামাজিক সুরক্ষা সেবাগুলো কিন্তু তুমি অনলাইনের মাধ্যমে নিতে পারো। এটা আমার আসলে নিজে আইডিয়া নাই এখন সামাজিক সুরক্ষা সেবা কিভাবে দিয়ে থাকে অনলাইনে। আমি আসলে সামাজিক সুরক্ষা সেবা বলতে পারছি না এটা আসলে, সরি এর জন্য। তারপর এই যে নাগরিক নিরাপত্তা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা মানে তো যে একটু আগে দেখলাম যে আইন বিচার সেবা, এগুলা কিভাবে নিরাপত্তা দিচ্ছে তোমাকে অনলাইনের মাধ্যমে। যে যে তুমি হচ্ছে কোনো একটা বিপদে পড়লা, তুমি হচ্ছে জিডি করতে পারছো অনলাইনে, তোমার আর হচ্ছে নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে যেতে হচ্ছে না। বোঝা গেছে? তারপর বলছে ভূমি সেবা। হ্যাঁ ভূমি সেবা জিনিসটা কেউ বলতে পারবা কি? ভূমি সেবা জিনিসটা কি? স্যার, ভূমি সেবা হচ্ছে যেখানে স্যার আমাদের মানে ভূমি সম্পর্কিত তথ্য থাকে বা আমাদের ভূমি রেকর্ড থাকে আর কি, মানে আমাদের এত জমি আছে এরকম। আচ্ছা, এই সম্পর্কিত কিন্তু একটা কমন একটা ওয়ার্ড আছে, যেমন আমি একটু আগে বললাম ই কমার্স, তেমনই একটা কমন একটা ওয়ার্ড আছে যে ভূমি সংক্রান্ত, যে তোমার দলিল টলিল নথিপত্র এগুলো সংগ্রহ করে রাখা যায়। হ্যাঁ স্যার। এটার নামটা বলতে পারবা কি? এই ভূমি সংক্রান্ত ক্ষেত্রে এই জিনিসটাকে কি বলা হয়? স্যার, এই যে আমি একটু আগে বললাম না যে ই কমার্স, ই কমার্স মানে কি? অনলাইনে তোমার হচ্ছে বেচা কেনা করার যে হচ্ছে সাইট গুলো আছে বা প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোকে বলা হয়, তাই না? ই কমার্সটা বা অনলাইনে বেচা কেনা, সোজা কথায় বললি। এখন এই যে ভূমি সেবাটা সরকার তোমাকে দিচ্ছে, ভূমি সেবা যে তোমাকে সরকার দিচ্ছে, তো সরকার হচ্ছে এই ভূমি সেবাটা তুমি অনলাইনের মাধ্যমে তোমার জমি জমার যে দলিল পত্র বা বিভিন্ন নথিপত্র থাকে না জমি জমার বিভিন্ন, এই জিনিসগুলো তুমি অনলাইনে কিন্তু সংগ্রহ করে রাখতে পারবে, রেকর্ড করে রাখতে পারবে। এই জিনিসটাকে কি বলা হয় বলতে পারবা কেউ? শ্রেয়া, বলতে পারবা? স্যার আমি বুঝছি কিনা প্রশ্নটা। আচ্ছা, আমি আগে লিখি, দেখো। ই নথি, এটা নাম শুনেছো? ইনো। কেউ কি শুনেছো এটার নাম? ই নথি। না। স্যার, কি বললা শ্রেয়া? বুঝতে পারিনি, আরেকবার বলো একটু। নথি শব্দটা শুনেছি কিন্তু এটার সাথে ইটা শুনি। আচ্ছা, ই নথি মানে ইলেকট্রনিক নথি, বা নথির এখন ইলেকট্রনিক বললে তো ইংরেজি হয়, তো নথির ইংরেজি কি বলবো? ফাইল, জানি না, যাই হোক ই নথি, তাকে বাংলাতে ই নথি বলা হয়। এখন ই নথিতে কি হয় জানো? আগেকার মানুষের কি হতো, জমি জমার এই যে দলিল পত্র নিয়ে অনেক সমস্যা হতো, অনেক সময় হারিয়ে যায়, বা হচ্ছে আগেকার মানুষ তো দেখা যাচ্ছে বিভিন্ন পোকাতে খেয়ে নেয় অনেক সময়। তো এখন আসলে এই সময় চলে গেছে।
এখন মানুষ কি করতে পারে জানো, অনলাইনে এই জমি জমার এই ফাইলগুলো রেকর্ড করে রেখে দিতে পারে। এই জিনিসটাকে এই যে রেকর্ড করা হয়, এই পদ্ধতিটাই হচ্ছে ই নথি। এবার বোঝা গেছে ই নথি জিনিসটা কি। নথি, নথি মানে তো ফাইল না, নথির ইংরেজি তো ফাইল, ফাইলের বাংলা কি বলবো, মানে ওই হ্যাঁ তো স্যার। মানে কাগজপত্র যেটাকে বলে। বোঝা গেছে হ্যাঁ শ্রেয়া, স্যার। বুঝতে পেরেছো ই নথি এই জিনিসটা কি? স্যার আচ্ছা, তারপর আমাদের কি আছে, এই তো এগুলো শেষ। এখানে বলছে উপরের ধরনগুলো ছাড়া আরো কি, আরো কি ধরনের সেবা আমরা শনাক্ত করতে পারি, পরের পৃষ্ঠে সেগুলো আচ্ছা আচ্ছা, আরো কি ধরনের সেবা, আচ্ছা এটা কি ধরনের সেবা, একটু দাঁড়াও, এটা চিন্তা করে বলো তো আরো কি ধরনের সেবা আমরা পেতে পারি। বলো একটু চিন্তা করে। স্যার আমরা পাসপোর্ট সেবা পেতে পারি না, যে পাসপোর্টের সেটাই, যে সেবাটা এটা পাচ্ছি, বাদে। এই যে এগুলো সেবা বাদেও এই যে কি বলে হচ্ছে শিক্ষা সেবা, স্বাস্থ্য, বুঝলাম না কিছু বললা। স্যার না স্যার না। অনলাইনে জন্ম নিবন্ধন। হ্যাঁ, জন্ম নিবন্ধন, একটা জাতীয় পরিচয়পত্র সেবা, তারপর তথ্য প্রযুক্তি বা ডিজিটাল সেবা বিষয়ক বিভিন্ন সেবা পেয়ে থাকছি, পাসপোর্ট সেবা পাচ্ছি, প্রতিরক্ষা সেবা, যোগাযোগ, পরিবহন সেবা, এগুলো সেবা পাচ্ছি না। তো এগুলোই মূলত এখানে লেখা লাগবে, ঠিক আছে, এগুলোকে লিখে দিব আমি, লিখে দেওয়ার দরকার আছে এগুলো, শুনতে হ্যাঁ। পাচ্ছ তোমরা? নো স্যার। আচ্ছা, এইবার দেখো না স্যার। চিত্র 3., আচ্ছা চিত্র 3.2 ও ছক 3.1 আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এবার বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণী বিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি, এর সাথে কোন সেবা কোন আচ্ছা প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি। আচ্ছা, ধরো তুমি যদি এখন জন্ম নিবন্ধন করতে যাও, তুমি কোথায় যাবে আমাকে বলো তো। যদি তুমি শহরাঞ্চলে থাকো, তাহলে শহরাঞ্চলে থাকলে আমরা কি থাকি, যেমন হচ্ছে সিটি কর্পোরেশন থাকে না শহরে, শহরে কিন্তু সিটি কর্পোরেশন থাকে, কিন্তু তুমি যদি হুম। একটু মফস্বল টাইপের, মফস্বল মানে একটু গ্রামাঞ্চল টাইপের জায়গা থাকে, সেখানে পৌরসভা থাকে বা ইউনিয়ন পরিষদ থাকে। অর্থাৎ তুমি যদি এই যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে যাও বা এই জন্ম নিবন্ধনের সেবা নিতে যাও, তুমি কোথায় যাবা? তুমি যাবা সিটি কর্পোরেশনে যাবা বা হচ্ছে পৌরসভায় বা ইউনিয়ন পরিষদে। বোঝা গেছে? তো এই রকমই হচ্ছে কয়েকটা সেবা। যেমন যদি আমি বলি, যদি তুমি চিকিৎসা সেবা নিতে যাও, তাহলে যদি এটা দ্বারা মূলত বোঝাচ্ছে যে এই নাগরিক সেবাটা তুমি সশরীরে কোথায় যেয়ে নিতে পারবে। আমরা অনলাইনের মাধ্যমে তো নিতে পারবোই, তাই না? কিন্তু এই যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা যেটা, এটা যদি তুমি তুলতে হয়, তো এই সার্টিফিকেটটা তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করলা, কথার কথা, অ্যাপ্লিকেশন করার পরে যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা আসবে, সেটা তো একটা হার্ড কপি আসবে বা একটা পেপার আসবে, তাই না, কাগজ আসবে। সেই কাগজটা তো তোমাকে তোলার জন্য কোথায় যেতে হবে? সেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটা কোনটা? সিটি কর্পোরেশনে যেতে হবে, না হলে যদি তুমি একটু গ্রাম টাইপের জায়গাতে থাকো, সেখানে তাহলে পৌরসভা না হলে ইউনিয়ন পরিষদে যেতে হবে। বোঝা গেছে? জিনিসটা আরো ভালো করে বললে হ্যাঁ ক্লিয়ার হবে। আচ্ছা, এবার যদি আমি আরো কিছু বলি, তাহলে আরো কয়েকটা উদাহরণ বলি। ধরো যেমন তুমি যদি ধরো হচ্ছে চিকিৎসা সেবা নিতে চাও সরকারের কাছ থেকে, তাহলে তুমি কোথায় যাবা? টেলিমেডিসিন তো একটা আছে, ঠিক আছে, কিন্তু যদি তুমি সশরীরে কোনো একটা ডাক্তারের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে চাও, তুমি কোথায় যাবা? চিন্তা করে বলো তো। সরকারি সেবা দিয়ে থাকে কি, বিভিন্ন ধরনের মেডিকেল আছে না, সরকারি মেডিকেল গুলো আছে, যেমন স্যার ধরো আমি সদর। রাজশাহীতে, হ্যাঁ স্যার। হ্যাঁ, সদর হাসপাতাল আর একটা, বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা বলা হয়, তাই না? Yes, sir. হ্যাঁ স্যার। উপজেলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, যাই হোক বাকি বাকিটুকু আর লিখলাম না, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা যে সদর হাসপাতাল যেটা বলা হয়, বা বিভিন্ন সরকারি মেডিকেল যেগুলো আছে, যেমন হচ্ছে ধরো আমি রাজশাহীতে থাকি, রাজশাহী মেডিকেল আছে, এগুলো কিন্তু সরকারি, কিন্তু এগুলোতে টাকা লাগে, কিন্তু খরচটা অনেক কম হয়। তোমার একটা প্রাইভেট মেডিকেলে চিকিৎসা নিতে গেলে যতটা খরচ পড়ে, এই সরকারি মেডিকেলে চিকিৎসার খরচ অনেক কম পড়ে। আচ্ছা, তারপর আর একটা সেবার কথা আমরা বলতে পারি, ধরো হচ্ছে বলতে পারি যে হচ্ছে আইন বিষয়ক বিভিন্ন সেবা যদি নিতে যাই, তাহলে আমরা কোথায় যাবো বলতো? আইন বিষয়ক সেবা, এটার জন্য আমরা স্থানীয় স্যার, উচ্চ আদালতে যাব বা আদালতে স্থানীয় স্যার। থানায় যাব। প্রথমে আমরা কি করবো, আগে তো আদালতে যাব না, তাই না? আগে স্থানীয় কোনো একটা Sir, থানায় যাব। হ্যাঁ, কি বলছিলা শ্রেয়া? স্থানীয় থানায়, তারপর আবার আদালতও বলা যেতে পারে, হ্যাঁ আদালতে যাব আমরা, তাই না? তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকে আমরা মূলত হচ্ছে সরকারি সেবা পেয়ে থাকি। তারপর যদি আমি বলি যে ধরো হচ্ছে
এই এক সেকেন্ড, স্যার শিক্ষা হ্যাঁ বুঝলাম না। স্যার শিক্ষা শিক্ষা সেবা বিষয়ক, আচ্ছা শিক্ষা সেবার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে, এটা কি জানো? শিক্ষা সেবা নেওয়ার জন্য তুমি যাবে শিক্ষা মন্ত্রণালয়ে, ঠিক আছে? এটা কি জানো? যেমন তুমি শিক্ষা বিষয়ক কোন একটা সেবা, এটা নেওয়ার জন্য তুমি শিক্ষা মন্ত্রণালয়ে যাবা। তারপর ধরো কৃষি বিষয়ক কোন একটা সেবা নেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় আছে। তারপর হচ্ছে যেমন হচ্ছে তুমি ইয়া বিষয়ক নিবা, স্বাস্থ্য বিষয়ক কোনো একটা সেবা নিবা। চিকিৎসা সেবা নেওয়া এক জিনিস, আর স্বাস্থ্য বিষয়ক সেবা যেমন যে টেলিমেডিসিন যেটা কন্ট্রোল করে, টেলিমেডিসিন তো কেউ একটা কন্ট্রোল করছে, সরকারি কোনো একটা প্রতিষ্ঠান, তাই না? টেলিমেডিসিন কিন্তু কন্ট্রোল করে হচ্ছে তোমার হচ্ছে ইয়া, ওটাই কি বলে জানি, স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালীন সময় অনেক নামটা শুনেছো, প্রত্যেকদিন স্বাস্থ্য অধিদপ্তর হচ্ছে ব্রিফিং এ আসতো যে আজকে অতজন মারা গেছে, আজকে অতজন আক্রান্ত হয়েছে, এরকম শুনোনি করোনাকালীন সময়, তাই না? ইয়েস স্যার হ্যাঁ, তো এই যে টেলিমেডিসিন সেবাটা প্রদান করে থাকে আসলে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তারপর শিক্ষা বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করে থাকে শিক্ষা মন্ত্রণালয়। কৃষি বিষয়ক প্রদান করে থাকে কৃষি মন্ত্রণালয়। বোঝা গেছে কি? তাহলে কোন প্রতিষ্ঠানের কাছে কি ধরনের আমরা হচ্ছে সেবা পেয়ে থাকি, এটা বোঝা গেল? ইয়েস স্যার স্বপ্নিল বুঝেছো? স্বপ্নিল বুঝেছো? স্বপ্নিল নাই বোধহয়। হ্যাঁ, শ্রেয়া তুমি হাত তুললা, কিছু বলবা কি? আচ্ছা যাই হোক, তো পরবর্তীতে যেটা দেখি, ছক 3.2 এ প্রাপ্ত নাগরিক সেবা সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখনকার সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হয়েছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। হ্যাঁ, এই যে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহ, ধরো আগে কি হতো, যেমন আগেকার যুগে ধরো তোমার বাবা মায়ের কথাই যদি চিন্তা করো, আগে কি হতো, ধরো তোমরা যেমন পিএসসি দিয়েছো, কোথায় যতদূর সম্ভব পিএসসি দিয়েছো কিনা জানি না, পিএসসি আছে, এটা একটা না মানে হচ্ছে ন্যাশনাল পরীক্ষা বা জাতীয় একটা পরীক্ষা বলা চলে, যে পুরো বাংলাদেশে এটা হয়, পিএসসি হয়। পিএসসি হচ্ছে ক্লাস 5-এ দেওয়া লাগে, আমি দিয়েছি ওটা, তোমাদের সময় বলে পিএসসি ছিল না। ভবিষ্যতে তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, আর 2 বছর বা 3 বছর পর তুমি যে এসএসসি দিবা, তার 2 বছর পর যে আবার তুমি এইচএসসি দিবা, তো এই যে এই পরীক্ষাগুলো, এগুলো কিন্তু পুরো বাংলাদেশে পরীক্ষাটা হয়, একই সঙ্গে হয়। আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো এই পরীক্ষাগুলোর কি হতো, এক সময় রেজাল্ট হতো কি, যখন রেজাল্ট পাবলিশ হতো একদিনে পুরো বাংলাদেশের রেজাল্ট পাবলিশ হতো। পাবলিশ হয়ে কি হতো, যে হচ্ছে বিভিন্ন স্কুলে, ধরো তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুলে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিত রেজাল্ট, যে কয়জন পাস করেছে, কয়জন ফেল করেছে, কয়জন গোল্ডেন পেয়েছে। গোল্ডেন তো ছিল না আগে, আগে স্টার মার্কস ছিল। তো যাই হোক, কথা কথা গোল্ডেন, কয়জন গোল্ডেন পেয়েছে, এটা হচ্ছে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হতো। কিন্তু এখনকার সময় কি, তোমাকে রেজাল্ট নেওয়ার জন্য, এই যে ধরো তুমি দেখো যে তোমার অনেক বড় যারা ভাই আপুরা আছে, তারা যে যে এসএসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা দিয়ে রেজাল্ট পেয়েছে, সেটার জন্য কি আর তারা স্কুলে যায়? এখন কিন্তু আর স্কুলে যায় না। এখন কি করে, মোবাইলে মেসেজ করে, মোবাইলে মেসেজ করা মাত্রই তাদের মোবাইলে রেজাল্ট চলে আসে। এখন কি দেখেছো শ্রেয়া, দেখেছো কি এরকম? হ্যালো, হ্যালো। স্যার আবার বলেন আচ্ছা, দেখো তুমি আসলে এটা বুঝতে পারছো না কেন, তুমি আসলে তোমাদের পিএসসি পরীক্ষা হয়নি। তো এক সময় কি হতো কি, যে আমাদের সময়েরই কথা যদি বলি, যে ক্লাস 5-এ একটা ন্যাশনাল এক্সাম টাইপের বলা যায়, বা একটা বোর্ড এক্সাম বলে মেইনলি এগুলোকে, ঠিক আছে, বোর্ড এক্সাম, বোর্ড পরীক্ষা। তো এই বোর্ড পরীক্ষাগুলো হতো কি হতো, ক্লাস 5-এ আমাদের হতো পিএসসি, যেটা পুরা বাংলাদেশে সংগঠিত হতো, মানে পুরা বাংলাদেশে যারা ক্লাস 5-এর শিক্ষার্থী আছে তাদেরকে পিএসসি পরীক্ষাটায় অংশগ্রহণ করতে হতো। এই পিএসসি পরীক্ষায় তারা ভালো ফলাফল করলে তারা পরবর্তী শ্রেণীতে যেতে পারতো, ক্লাস 6-এ উঠতে পারতো, ঠিক আছে? তোমাদের সময় তো আর পিএসসি ছিল না, কিন্তু আমাদের সময় পিএসসি ছিল, এটা একটা বোর্ড পরীক্ষা। এটা পুরা বাংলাদেশের, মানে পুরা বাংলাদেশে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতো। যারা ক্লাস 5-এর শিক্ষার্থী সবাইকে এই পরীক্ষা দিতে হতো। পরীক্ষা দিয়ে তারা যদি পাশ করে তাহলেই তারা কেবল ক্লাস 6-এ যেতে পারতো, ঠিক আছে? এই পর্যন্ত তো বোঝা গেছে। এখন ধরো আবার যেমন তুমি এখন ক্লাস 8-এ পড়ছো, ক্লাস 8-এ কিন্তু আমাদের সময় একটা কিন্তু বোর্ড এক্সাম ছিল, সেটাকে বলা হয় জেএসসি। পিএসসি এই হ্যাঁ জেএসসি। তো জেএসসি তো বুঝো, তাহলে জেএসসি দিয়ে বোঝায় তাহলে সুবিধা হয়, পিএসসি দিয়ে না বুঝে জেএসসি তে বোঝো। এই ক্লাস 8-এ একটা বোর্ড এক্সাম হয়, যেটা পুরো বাংলাদেশে এক সময় হতো, এখন উঠিয়ে দিয়েছে জেএসসি। তো এই ক্লাস 8-এর এই বোর্ড এক্সামটা পুরো বাংলাদেশে হতো,
হওয়ার পরে কি হতো, এই পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করতে পারলে বা পাস করতে পারলে তুমি কেবল 9-এ উঠতে পারবে, তার আগে তোমাকে ক্লাস 9-এ উঠতে দিবে না, তোমাকে আবার ক্লাস 8-এ পড়াশোনা করা লাগবে। তো এখন জেএসসি পরীক্ষাটা তো পুরো বাংলাদেশে হচ্ছে, এখানে লাখ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো আগেকার যুগে যখন আগেকার মানুষরা যারা পরীক্ষা দিত ধরো, তাদের কি হতো জানো, এই যেদিন রেজাল্ট হবে পুরো বাংলাদেশের রেজাল্ট একদিনে দিত, এবং সেই রেজাল্টটা কি হতো, ধরো তুমি কথার কথা ক নামক কোনো একটা স্কুলে পড়াশোনা করো, কথার কথা ধরলাম তুমি ক নামক কোনো স্কুলে পড়াশোনা করো, এখন তোমার স্কুলে হচ্ছে যেদিন রেজাল্ট হবে একটা ডেট ঘোষণা করে দেয় আগে থেকে, যে এত তারিখে জেএসসি রেজাল্ট দেওয়া হবে পুরো বাংলাদেশে। তো ওই যেদিন রেজাল্ট দেওয়া হবে সেদিন তোমার এই ক নামক এই স্কুলে, ধরো তুমি এই ক নামক স্কুলে পড়াশোনা করো, তো এই স্কুলের নোটিশ বোর্ডে হচ্ছে রেজাল্টটা টাঙিয়ে দিতে হতো। এর জন্য কি হতো, ছেলেপেলেকে বাড়ি থেকে যে রেজাল্টটা দেখে আসতে হতো। এই পর্যন্ত কি বোঝা গেছে যে রেজাল্টটা কিভাবে দেখতে হতো, যে তুমি পাস করেছো না ফেল করেছো, নাকি গোল্ডেন পেয়েছো না A+ পেয়েছো না GPA 5, এটা দেখাতে তোমাকে স্কুলে যেতে হতো। বর্তমানে কিন্তু এখন আর এই জিনিসটা নাই। বর্তমানে যদি তুমি জেএসসি দিতা তাহলে বুঝতে পারতা যে আসলে এই সিস্টেমটা নাই। বর্তমানে তুমি এই সিস্টেমটা আছে, স্কুলের রেজাল্ট পাবলিশ করা হয়, নোটিশ বোর্ডে দেওয়া হয়, কিন্তু তুমি যদি স্কুলে যেতে না চাও, তুমি বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে হচ্ছে মেসেজ করবা, একটা স্টেশন নাম্বার। নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে তুমি মেসেজ করবে, মেসেজ করলে তোমার দেখা যাচ্ছে যখন রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে তোমার মোবাইলে চলে আসবে তুমি কোন সাবজেক্টে কিরকম রেজাল্ট করেছো। আবার বিভিন্ন ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়, আবার সরকারি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হয়, যে তুমি কোনটাতে প্লাস মানে A+ পেয়েছো, কোনটাতে তুমি মানে A+ পাওনি, গোল্ডেন পেয়েছো কিনা, এগুলো সব দিয়ে দেওয়া হয়। তো এই যে শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, তো এই যে পরীক্ষার ফলাফল, তারপর তুমি এই যে এনসিটিভির ওয়েবসাইট ব্যবহার করছো, এগুলো অনেক সহজ হয়ে গেছে না আগের তুলনায়। আগে তো এই এনসিটিভির বইগুলো তুমি পেতে না, তখন তোমাকে ওই ভারী ভারী বই টেনে নিয়ে বেড়াতে হতো, তাই না? বোঝা গেছে কি? Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপরে যেমন পাসপোর্টের আবেদনের জন্য, যে আগেই বললাম যে পাসপোর্টের জন্য আগে হচ্ছে তোমাকে পাসপোর্ট অফিসে যেতে হতো, সেখানে অনেক ভোগান্তি হতো মানুষের, যে হচ্ছে এই পাসপোর্ট অফিসে অনেক ভোগান্তি এখনো হয়, কিন্তু আগের তুলনায় ভোগান্তিটা কমে গেছে এই অনলাইনে আবেদন করার জন্য। তারপরে যে ভিসা প্রসেসিং, যখন তুমি হচ্ছে কোনো একটা বিদেশে যেতে যাবে, মানে বিদেশে যাবা, ধরো তুমি বাংলাদেশের বাইরে কোনো অন্য একটা দেশে যাবা, তখন ওই দেশের একটা পারমিশন স্বরূপ একটা জিনিস লাগে যেটাকে ভিসা বলা হয়। তো এই ভিসার জন্য অনেক ঝামেলা আগে পোহাতে হতো, এখন তুমি অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারবা। আবার অনলাইনের মাধ্যমে তোমাকে ওরা ওই যে দেশে তুমি যাবা সেই দেশ তোমাকে ভিসা অ্যাপ্রুভ করবে বা ভিসা দিয়ে দিবে। তো এগুলো সবই অনলাইনের মাধ্যমে, যে ডিজিটাল মাধ্যমে। তারপরে যে ট্যাক্সের কথা বললাম, যে ট্যাক্স দিতে হয়, যারা সরকারি চাকরি করে তাদেরকে ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটা হচ্ছে তুমি অনলাইনের মাধ্যমে এখন দিতে পারো। ব্যাংকিং সেবাও কিন্তু এখন অনলাইনের মাধ্যমে নেওয়া যায়। বোঝা গেছে কি? যে মোবাইল ব্যাংকিং কথা শুনেছো, মোবাইল ব্যাংকিং সিস্টেমটা? Yes, sir. আচ্ছা, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, বিকাশ কিন্তু একটা মোবাইল ব্যাংকিং যে এখানে তুমি টাকা লেনদেন করতে পারো, তাই না? এখান থেকে তুমি ব্যাংক থেকে তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারো, আবার এটার মাধ্যমে তুমি লেনদেন করতে পারো। তারপর হচ্ছে নগদ, এগুলোর মাধ্যমে মোবাইল ব্যাংকিং করা হয়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই তো এগুলোই বলেছে, নাগরিক সেবার সাথে সাথে সময়, যাতায়াত খরচ জড়িত। আচ্ছা, এই যে আগেকার যুগে যখন তুমি এই যে রেজাল্ট ধরো তুমি নিতে গেলা স্কুলে, তুমি রেজাল্ট নেওয়ার জন্য গেলে, এর জন্য তোমার একটা সময় নষ্ট হচ্ছে, এর পাশাপাশি তোমার যাতায়াতের জন্য একটা খরচ আছে। কিন্তু বর্তমানে এই যে অনলাইনে রেজাল্ট দেওয়ার কারণে তোমার আর ওই যে যাওয়ার সময়টাও নষ্ট হচ্ছে না, আবার খরচ হচ্ছে না, তুমি জাস্ট মেসেজ করার মাধ্যমে তুমি হচ্ছে রেজাল্টটা বাড়িতে বসে থেকে পেয়ে যাচ্ছ। এই পাসপোর্টের জন্য তোমাকে বারবার পাসপোর্ট অফিসে যাতায়াত করতে হচ্ছে না, অনলাইনে আবেদন করছো, অনলাইনে তুমি পাসপোর্টের যাবতীয় ইনফরমেশন পাচ্ছ। মোবাইল ব্যাংকিং করছো, আগে টাকা টাকা জমা দেওয়ার জন্য বা কাউকে টাকা পাঠানোর জন্য তোমাকে ব্যাংকে যেতে হতো, বিভিন্ন ব্যাংকে। বর্তমানে তুমি বিকাশ বা হচ্ছে এই নগদের সাহায্যে তুমি বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে তুমি কাউকে টাকা পাঠিয়ে যাচ্ছ, কারো কাছ থেকে টাকা গ্রহণ করছো, তাই না? তো এগুলোর মাধ্যমে সময়, তারপর খরচ অনেক কমে গেছে। এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণটা অনেকাংশে কমে গেছে। এই যে নাগরিক সেবার কয়েকটি হলো কিশোর বাতায়ন, ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই নথি। এই যে ই নথি, এই যে এই ওয়ার্ডটা বলেছিলাম, ই নথি। বোঝা গেছে? Yes, তো sir. এই তো এই ধরনের বিভিন্ন অ্যাপ আছে, এই অ্যাপগুলো ব্যবহার করে আমরা মূলত অনলাইনে বিভিন্ন সেবা নিয়ে থাকি। তো আজকে যতটুকু পড়ালাম এইটুকু বোঝা গেছে যে নাগরিক সেবা জিনিসটা কি। Yes, sir. আচ্ছা, আরেকটু পড়িয়ে দিই, তাছাড়া তোমাদের সিলেবাস কমপ্লিট হবে না, আজকে বেশি দূর পড়ানো হয়নি। আচ্ছা, এইটা তো গেল। এবার পরবর্তীতে কি আছে? আচ্ছা, ই কমার্স।
ই কমার্স জিনিসটা তো বোঝো, আমি প্রথমেই বলেছিলাম। আচ্ছা, আর কেউ নয়, তুমি একাই। আচ্ছা, ই কমার্স জিনিসটা তো বোঝো তাই না? ই কমার্স জিনিসটা হচ্ছে, ই মানে কি? এই যে ই মানে বললাম হচ্ছে ইলেকট্রনিক কমার্স, প্রথমেই লিখে দিয়েছিলাম, তা আর একবার লিখে দিচ্ছি, ই কমার্স। ই কমার্স, ঠিক আছে? এই ই কমার্স জিনিসটার অর্থ হচ্ছে, যদি আমি ইংরেজিতে লিখি তাহলে ইংরেজিতে লেখলে এটাকে ECOEMERC, ই কমার্স এইভাবে লেখা হয়। এই ইটার অর্থ হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রনিক অনেক কমার্স। হ্যাঁ, ইলেকট্রনিক কমার্স। এই ইলেকট্রনিক কমার্স জিনিসটার অর্থ হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তুমি যেমন চিন্তা করে দেখো, দারাজ তো চিনো তাই না? দারাজ চিনো না? ইয়েস স্যার। হ্যাঁ, দারাজের মাধ্যমে কি হয়, দারাজের মাধ্যমে দেখো তুমি বাড়িতে বসে থেকে যে কোনো একটা পণ্য অর্ডার করতে পারছো। অর্থাৎ দারাজ তোমাকে হচ্ছে কোনো একটা পণ্য বিক্রি করছে এবং তুমি সেটা কিনছো। এটা কিসের মাধ্যমে হচ্ছে? একদম অনলাইনে হচ্ছে না জিনিসটা। তোমাকে কি সশরীরে যে জিনিসটা কিনতে হচ্ছে? কিনতে হচ্ছে না, কিন্তু তুমি অনলাইন বাড়িতে বসে থেকে অনলাইনের মাধ্যমে জিনিসটা অর্ডার দিচ্ছ। আবার ধরো তোমার কোনো একটা জিনিস বেচে দেওয়ার প্রয়োজন হলো, যে তুমি ধরো তোমার বাড়ির পুরাতন টিভিটা তুমি বেচে দিবা। এখন বেচার জন্য তুমি কি, বাংলাদেশের একটা খুব ফেমাস একটা প্ল্যাটফর্ম আছে, নাম বলতে পারবা? যেমন দারাজ একটা কিনার প্ল্যাটফর্ম, তেমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তুমি জিনিসপত্র বেচতে পারবা। স্যার বিক্রয়.com নাম বলতে শুনেছো? বিক্রয়.com। হ্যাঁ, নাম শুনেছো এটা? জি স্যার। আচ্ছা, বিক্রয়.com এ কি করা হয় বলো তো একটু। স্যার কোনো জিনিস, পুরাতন জিনিস কিনতেও পারবো বা বিক্রিও করতে পারবো আমরা চাইলে। হ্যাঁ, এই তো, যে এই যে তুমি এখানে যে বিক্রয়.com এ যে বেচছো, তুমি কি করো, ধরো তুমি কথার কথা তুমি একটা টিভি বেচে দিবা। এর জন্য তুমি কি দিচ্ছ, যে হচ্ছে বিক্রয়.com এ যে একটা অ্যাড দিচ্ছ, অ্যাড টাইপের, অ্যাড না আসলে অ্যাড বলাটা ঠিক না, বা হচ্ছে তুমি একটা ধরো কি বলবো, অ্যাডই বলা যায়, অ্যাডভার্টাইজমেন্ট করছো, বা তুমি একটা পোস্ট দিচ্ছ যে হচ্ছে তোমার টিভিটা তুমি এত দামে বেচতে পারো। তখন তোমার বিভিন্ন যারা বিক্রয়.com যারা ব্যবহার করে, বিক্রয়.com ব্যবহার করে, তারা তোমার এই পোস্টটা দেখতে পাচ্ছে বা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছে যে তুমি একটা টিভি বেচতে চাও এত দামে, কথা কথা 10,000 টাকায় বেচতে চাও। তখন তারা যদি পছন্দ হয় যে হ্যাঁ 10,000 টাকাতে তোমার টিভিটা কিনবে, তাহলে তারা তোমার সঙ্গে যোগাযোগ করছে যে হ্যাঁ আমরা টিভিটা নিব। এই যে তুমি অনলাইনের মাধ্যমে কিন্তু তোমার টিভিটা বেচে দিচ্ছ। আবার তুমি যদি মনে করো যে আমি বিক্রয়.com থেকে কোনো আর একটা হচ্ছে পণ্য কিনবো, যে আমি কথার কথা হচ্ছে একটা ফ্রিজ কিনবো, একটা পুরাতন একটা ফ্রিজ কিনবো কম দাম দিয়ে, তুমি কিন্তু ইচ্ছা করলে একটা ফ্রিজও কিন্তু বিক্রয়.com এর মাধ্যমে কিনতে পারো। অর্থাৎ ই কমার্স জিনিসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বেচা কেনা করা, সহজ বাংলা কথা কি, ঠিক আছে? বা ইন্টারনেট ব্যবহার করে বেচা কেনা করা। আচ্ছা, বুঝেছো তো আশা করি এটুকু। স্যার বুঝেছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে দেখো, এই প্রথমে এখানে ই কমার্স জিনিসটা কি সেটা বলা হয়েছে। এখানে বলা হয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ই কমার্সের মাধ্যমে সেবা দিচ্ছে, আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবাও এখন অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, বড় বড় ধরো যে বিভিন্ন প্রতিষ্ঠান বলতে কি, যেমন দারাজ, দারাজ কিন্তু একটা অনেক বড় ই কমার্স সাইট, তাই না? এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু একটা বড় প্রতিষ্ঠানের আন্ডারে পড়ে। বা বিক্রয়.com এটাও কিন্তু একটা বড় প্রতিষ্ঠান। কিন্তু ধরো অনেকে কিন্তু আছে, ফেসবুক যদি তোমরা চালিয়ে থাকো তাহলে ফেসবুকে দেখবা যে অনেকে কিন্তু পোস্ট দেয় যে আমি আমার এই মোবাইল ফোনটা আমি বেচে দিব। অনেকে ছোট ছোট কিন্তু পেজ আছে ফেসবুকে, যেগুলো কিন্তু খুব একটা বড় না। এই বিক্রয়.com বা হচ্ছে তোমার দারাজ এরকম এত বড় প্রতিষ্ঠান না, এগুলো ছোট ছোট প্রতিষ্ঠান, বিভিন্ন ফেসবুক পেজ খুলে থাকে না, তো সেখানে পোস্ট দেয় না যে হচ্ছে অমুক জিনিসটা বেচবো, এত টাকা দিব, আপনি নিতে চাইলে যোগাযোগ করুন। এরকম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখে থাকি, তাই না? স্যার হ্যাঁ, তো এইগুলো হচ্ছে মূলত, এই পেজগুলো সাধারণত ছোট ছোট হয়। হ্যাঁ, অনেক পেজ আছে আবার বড় বড়। তার বাইরে এমনি মূলত প্রতিষ্ঠান বলতে যে দারাজ, বিক্রয়.com এগুলো বড় বড় প্রতিষ্ঠান। তো এগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পণ্য বিক্রি করছেন। আচ্ছা, এখন এই যে ছকটা, এই ছকটাকে আমাকে করে দিতে হবে। এই ছকটা তোমরা চিন্তা করে ফিল আপ করবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তারপর তাহলে আজকে কি আর বেশি দূর পড়াবো? আচ্ছা, আমি এই কয়েকটা ঘটনা একটু বলে দিই, ঘটনার 3টা বলে দিই দিয়ে, আর সামনের দিনে উপরে ছকটা দেখিয়ে দিব না, আজকে আর দেখাচ্ছি না, এখন ভালো লাগছে না, হাঁপিয়ে গেছি আমি আসলে পড়াতে পড়াতে।
তো উপরের ছকটা আমি সামনে দিন দেখাচ্ছি, আমরা এই ঘটনাগুলো দেখি, ঠিক আছে? দেখো আচ্ছা এখানে হচ্ছে দীপুর বাবা, দীপু নামের একটা ছেলে আছে। এই ঘটনাটা আমি আগে পড়েছিলাম, তো আমি বলি ঘটনাটা সংক্ষেপে। যে দীপু নামের একটা ছেলে আছে, তার বাবা হচ্ছে এক ধরনের ব্যবসায়ী। উনি হচ্ছে কি করে, কাপড়ের ব্যবসা করে। কাপড়ের ব্যবসা করার জন্য কি করে, উনার তো হচ্ছে যে কাপড়গুলো ওনার দোকানে আছে, এই কাপড়গুলো তো ওনাকে কারো কাছ থেকে কিনতে হয়, তাই না? ধরো তুমি যে কোনো একটা দোকানেরই কথা চিন্তা করো, যেগুলা হচ্ছে খুচরা বিক্রেতা। যেমন তুমি যদি বড় কোনো একটা কাপড়ের ব্র্যান্ডের কথা চিন্তা করো, বড় কোনো একটা কাপড়ের ব্র্যান্ডের নাম বলতো, যেমন আড়ং। আড়ং তো চেনো হয়তো। আড়ং এর কিন্তু কাপড় কিন্তু তারা নিজেরাই তৈরি করে। আড়ং এর কাপড় কিন্তু তারা নিজেরাই, নিজেদেরই ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আড়ং নিজেই নিজের কাপড় তৈরি করে। কিন্তু তুমি এখন চিন্তা করো বাজারের একটা ছোট দোকান, যে দোকানটা অত বড় না, যে অনেক খুচরা দোকান থাকে না, খুচরা গার্মেন্টস এর দোকান, যে দেখা যায়, যদি বলি ফুটপাতের কথাই বলি, ফুটপাতে অনেক ভ্যান নিয়ে কিন্তু অনেকে কাপড় চোপড় নিয়ে বসে থাকে। তো এই যে এই কাপড় চোপড় গুলো, এগুলো কি ওই ওই ফুটপাতের দোকানদারটা বানিয়েছে, বা তার কোনো ফ্যাক্টরি আছে যে সে এখানে বানিয়েছে? সে কিন্তু বানায় না এগুলো। সে কি করে, সে ওই কাপড়গুলোকে অন্য একটা কোম্পানির কাছ থেকে কিনে, তাই না? তো জি ধরো স্যার। এই খায়রুল সাহেব হচ্ছে কি করে, উনার একটা কাপড়ের ব্যবসা আছে। উনি হচ্ছে অন্য একটা পাইকারি বিক্রেতার কাছ থেকে কাপড় কিনে নিয়ে আসে। উনি যাতায়াতের মাধ্যমে উনি ওই পাইকারি বিক্রেতার কাছে যান, এই যে ঢাকার চক বাজারে যান, চক বাজারে যে ওই পাইকারি বিক্রেতার কাছে কাপড় নিয়ে আসে, যে দোকানে বিক্রি করেন। এই যে উনার যাতায়াত হচ্ছে, এই যাতায়াতের জন্য ওনার একটা খরচ পড়ছে না? হ্যাঁ উনি যে স্যার। যাচ্ছে কাপড় নেওয়ার জন্য, দিয়ে আবার উনি ওই পাইকারি বিক্রেতার দোকানে যাচ্ছে, দিয়ে কাপড় নিচ্ছে, আবার তার দোকানে ব্যাক করছে কাপড়গুলো নিয়ে, এর জন্য তো একটা খরচ পড়ছে। তার পাশাপাশি তার একটা সময় নষ্ট হচ্ছে। তো এর মাধ্যমে দেখা যায় কি, যে এক সময় দেখা যায় যে হচ্ছে যাতায়াতের খরচটা কিন্তু দিন দিন বাড়ছে। এই যে কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায়, বাঁকা হয়ে গেল, আচ্ছা। এই যেখানে বলা হচ্ছে পরিবহন খরচ বেড়ে যাওয়ায়, এখন ধরো পরিবহন খরচ বেড়ে গেছে, তাহলে তো উনার লাভটা কমে যাবে। উনি যত কম খরচে উনি কাপড়গুলোকে নিয়ে আসতে পারেন, ততই উনার লাভ বেশি হবে, তাই না? এখন উনি কি জি করলেন, স্যার। উনি হচ্ছে অনলাইনে একটা ব্যবস্থা করলেন, যে অনলাইনের মাধ্যমে উনি ওই পাইকারি দোকানদারকে অর্ডার দিবেন, যে কথার কথা আমাকে 10 সেট জামা লাগবে। অনলাইনে উনি ওই পাইকারি দোকানদারকে অর্ডার দিয়ে দিল, পাইকারি দোকানদার নিজে থেকে এসে ওনাকে পার্সেল দিয়ে গেল। এটাতে কি তাহলে এই যে খায়রুল সাহেব, দীপুর বাবার কি আর কোনো খরচ হচ্ছে? উনি জাস্ট অনলাইনে অর্ডার দিচ্ছেন, সুন্দর করে ওনার কাছে এসে পৌঁছে দিচ্ছে কাপড় চোপড়টা। তাহলে উনার তো আর কোনো খরচ হচ্ছে না, যাতায়াতের খরচটা বেঁচে যাচ্ছে। তার মানে ওই টাকাটা কিন্তু উনার লাভ হচ্ছে, তাই না? জি স্যার। বোঝা গেছে তাহলে ই কমার্স এর মাধ্যমে কিভাবে বেঁচে গেল, বা উনি কিভাবে ব্যবসা করছে ই কমার্সের মাধ্যমে? এটা তো ই কমার্স, যে অনলাইনের মাধ্যমে উনি অর্ডার দিচ্ছে, তাহলে তো এটা অবশ্যই একটা ই কমার্স। অনলাইনের মাধ্যমে বেচা কেনা চলছে জিনিসপত্রের। বোঝা গেল কি? স্যার বুঝতে আচ্ছা পেরেছি। আচ্ছা, আর এই ঘটনাটা পড়িয়ে শেষ করবো আজকে। দেখো ঘটনা 2। আচ্ছা থামো, আমি একটু দেখে নিই যে ঘটনাটা কি আছে। আহ, আচ্ছা, সুজন হচ্ছে একজন কি বলবো, যে সুজন অনলাইনের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাতন জিনিসপত্র ক্রয় করে। পুরাতন জিনিসপত্র ক্রয় করে, আচ্ছা দাঁড়াও, ও আচ্ছা হ্যাঁ, সা- সুজন হচ্ছে পুরাতন জিনিসপত্র ক্রয় করে। সে কিভাবে ক্রয় করে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় দেখি না, অনেকে বলে থাকে যে আপনাদের যদি অমুক কোনো জিনিস থাকে, পুরাতন কোনো ফোন থাকে, তাহলে আপনারা আমার কাছে বেচতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এরকম অনেকে বলে না? ফেসবুকে এরকম দেখা যায় না অনেক সময়, যে বলে থাকে যে আপনি যদি একটা পুরাতন ফোন বেচতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি কিনে নিব ফোনটা। এরকম বলে না সামাজিক যোগাযোগ মাধ্যমে, এরকম অনেকে অ্যাড আসে না? জি স্যার। হ্যাঁ, তো সুমন হচ্ছে ওই ধরনের একটা ব্যবসা করে, যে সুমন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে ফোন বা ইলেকট্রনিক সামগ্রী সেগুলো ক্রয় করে নেয়। ক্রয় করে তিনি কি করে, সেই জিনিসগুলো মেরামত করে। ধরো তোমার কাছ থেকে তোমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তুমি সুজন নামের এই ব্যক্তির কাছে বেচে দিলা মোবাইলটা। এখন সুজন কি করবে জানো, মোবাইলটাকে সারাবে বা মেরামত করবে। মেরামত করে সেই মোবাইলটাকে আবার সে বেচে দিবে, অনলাইনের মাধ্যমে আবার সে হচ্ছে বেচে দিচ্ছে। তো এই যে এইটা কি হচ্ছে, এটা এক ধরনের ই কমার্স না? যে অনলাইনের মাধ্যমে সে জিনিসটা কিনছে এবং আবার অনলাইনের মাধ্যমে বেচে দিচ্ছে, এই জিনিসটা ই কমার্স না? ইয়েস বোঝা স্যার। গেল ই কমার্স জিনিসটা? বোঝা গেছে ই জি কমার্স? স্যার। জি স্যার বুঝতে পেরেছি। আজকে যা যা করেছি তাতে কি কোথাও কোনো সমস্যা আছে?